সুমনা চুপচাপ সাদের মনের কথাগুলো অনুভব করছে। মুখে অদ্ভুত হাসি, চোখে টলটল করছে পানি, কিন্তু সেটা আনন্দের। সাদের চোখেও চিকচিক করছে অশ্রু। একটু থেমে আবার বলে ওঠে, এখন আমি তোমাকে চিরতরে আমার নামে লিখে নিতে চাই। তোমাকে মিসেস সাদ চৌধুরী করতে চাই। আমার একমাত্র ভালোবাসাকে হালালভাবে সারা জীবনের জন্য নিজের করে চাই। হারানোর সব পথ বন্ধ করতে চাই। আমি চাই আমার সুমনা শুধু আমারই হোক, অন্য কারো হওয়ার 0.01% সুযোগ রাখতে চাই না। কথাগুলো বলে সুমনার সামনে এক হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দেয়। উইল ইউ ম্যারি মি জান? সুমনা যেন বাকরুদ্ধ। এই ছেলেটা তার জন্য এতটা পাগল হবে এটা সে কোনোদিন ভাবেনি। আবেগে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে টেনে মাথা নেড়ে মুখে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি, মূল্যবান কিছু নিজের করে পাওয়ার হাসি। সুমনা সাদের হাতে নিজের হাত রাখে, কান্না ভেজা গলায় শুধু বলে ওঠে, হ্যাঁ। সাদের মুখে ছড়িয়ে পড়ে উজ্জ্বল হাসি। সুমনার হাতে রিং পরিয়ে দেয়, বন্ধুদের সাক্ষী রেখে সেখানে রেজিস্ট্রিও সেরে নেয়। লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছে নিচে নামবে বলে। লিফট আসতেই সুমনাকে নিয়ে ভেতরে উঠে পড়ে। তোরা সিঁড়ি দেয়, আমার কাজ আছে। সাদের কথা শুনে তার বন্ধুরা চিৎকার করে ওঠে। অবাক চোখে তাকিয়ে থাকে সুমনা। আরে ওরাও তো যেতে পারতো, না কেন করলে? লিফটের দরজা বন্ধ হতেই সাদ হঠাৎ ঝুঁকে পড়ে। সুমনার ঠোঁট তার দখলে চলে যায়। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতেই সাদ সুমনাকে ছেড়ে দেয়। লজ্জায় মাথা নিচু করে থাকে সুমনা। সাদ বাঁকা হেসে বলে, ওদের কেন আনিনি এবার বুঝলে তো? ফারহানের কেবিনে ঢুকতেই দেখে সে ফোনে কথা বলছে। পিহুকে চোখে পড়তেই ফারহান কল কেটে দেয়। এসে গেছে, রাখি। পিহু সরাসরি গিয়ে ফারহানের সামনে চেয়ারে বসে পড়ে। ওড়না দিয়ে গলা কপাল মুছতে মুছতে বলে, উফ, কি গরম, একটু ঠান্ডা পানি হবে? ফারহান গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করছে। তারপর কল দিয়ে কাউকে বলে ঠান্ডা পানি আর কিছু স্ন্যাক্স পাঠাতে। হঠাৎ প্রশ্ন ছুড়ে দেয়। তুমি আমার ওয়াইফ? অপ্রস্তুত হয়ে যায় পিহু। এই রে, লোকটা বলে দিল ফারহানকে। গলা খাকারি দিয়ে কিছু বলার আগেই দরজায় নক। ফারহানের অনুমতিতেই ভেতরে ঢোকে একজন, হাতে কয়েকটা প্যাকেট। টেবিলে রেখে পিহুর দিকে তাকিয়ে বলে, পিহু সঙ্গে সঙ্গে ফারহানের দিকে তাকায়। ফারহানের মুখ শান্ত, না হাসি না রাগ, কিছুই নেই। পিহু বিষম খেয়ে কাশতে শুরু করে। ফারহান পানির বোতল খুলে এগিয়ে দেয়। পিহু ঢক ঢক করে খেয়ে নেয়। লোকটা অনেকক্ষণ আগে চলে গেছে, তবুও ফারহান টেবিলে হেলান দিয়ে দুই হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অস্বস্তিতে পিহু এদিক ওদিক তাকাচ্ছে। অবশেষে ফারহান নীরবতা ভেঙে বলে, পিহু উত্তর দিলে না যে? মিনমিনিয়ে। কিসের? ফারহান এবার উঠে দুপা এগিয়ে আসে। ওই যে তুমি আমার কোন কালের বউ। পিহু আমতা আমতা করে। কদিন পরেই তো হয়ে যাব, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করছিলাম আর কি। ভ্রু কুচকে ফারহান বলে, এই ভবিষ্যৎবাণীটা দিল কে? পিহু ভান করে বলে, আমি? আচ্ছা, এটা মানলাম, তবে প্রেগনেন্ট? এই প্রশ্নে একেবারেই হকচকিয়ে যায় পিহু। শালাগুলো কি এসবও বলে দিয়েছে? ফারহান পিহুর একদম সামনে এসে চেয়ারে হাতলে দুই হাত রেখে তাকে ঘিরে ফেলে। মুখটা এগিয়ে আনে তার মুখের কাছে। ভয়ে পিহু মাথা চেপে রাখে চেয়ারের সাথে। ফারহান হালকা ফু দিয়ে তার কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দেয়। পিহুর চোখ বন্ধ করে ফেলে। শরীরে কেমন অস্থির শিহরণ। ফারহানের গায়ে পারফিউমের গন্ধ। তার শ্বাস নিঃশ্বাস এসে নাকে মুখে পড়ছে। ফারহান ফিসফিসিয়ে হেসে বলে, চাষাবাদ ছাড়াই ফল পেয়ে যাচ্ছি, ব্যাপারটা ইন্টারেস্টিং। কথাটা শুনে পিহুর চোখ বিস্ফোরিত হয়, কিন্তু অর্থ বুঝতেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। তার এমন অবস্থা দেখে ফারহান অবাক হওয়ার ভান করে বলে, ওমা, তুমি লজ্জাও পাও? পিহু চুপ। ফারহান আবার বলে, কিন্তু আমি তো বিনা পরিশ্রমে ফল গ্রহণ করি না। ভাবছি পরিশ্রমটুকু করে ফলটা নিজের করে নিই, কি বলো? পিহুর মনে হয় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই লোকটা এতটা নির্লজ্জ হতে পারে কল্পনাতেও ছিল না। সুগন্ধি চোখে তাকায় সে আসলেই ফারহান কিনা, সন্দিগ্ধ চোখে তাকায় সে আসলেই ফারহান কিনা। ফারহানের দুষ্টু হাসিতে অন্য কিছু ইঙ্গিত করছে। পিহু চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ফারহান বাঁকা হাসি দিয়ে বলে, চেয়ারে চলবে নাকি সোফায়? শুরু করি? ফট করে চোখ মেলে পিহু হাত দিয়ে ফারহানের মুখ চেপে ধরে। গালে নাকে হালকা লাল আভা ছড়িয়ে আছে তার। তড়িঘড়ি করে বলে, ছি, আপনি চুপ করুন। ঢুকতে দিচ্ছিল না, তাই বলে মিথ্যা বলেছি।
আর কিছু না, সরি। আর এমন বলবো না, কিন্তু মুখটা বন্ধ রাখুন। ফারহান হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়, ঠোঁটে হালকা হাসি, পকেটে হাত গুজে জিজ্ঞেস করে। এখানে এসেছো কেন? পিহু অসহায় স্বরে, কাল রাত থেকে আমার কল ধরছেন না কেন? নাম্বারে মেসেজ দিচ্ছি, রিপ্লাই দিচ্ছেন না কেন? ফারহান দীর্ঘশ্বাস ফেলে। তোমাকে একটা চান্স দিচ্ছি, নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। পিহু দৃঢ় কণ্ঠে। আমিও তো ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে চাই, কিন্তু আপনার সাথে। ফারহান নিচু স্বরে ডাকে। পিহু। অপ্রত্যাশিত কোমল কণ্ঠে নিজের নাম শুনে পিহু তাকায় তার চোখে। ফারহান বলে, আমার থেকে দূরে থাকো, আমার ভেতরের সত্তাকে জাগিও না। পিহু বিস্ময়ে তাকিয়ে থাকে, মুখভঙ্গি স্বাভাবিক, কিন্তু কথায় অদ্ভুত ভারী অর্থ। কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করে, কাল কোথায় ছিলেন? তোমাকে এসবের জবাব দিতে হবে নাকি? যাও, বাসায় যাও। কথা শুনে মুখ বাঁকায় পিহু, রাগে ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে এগিয়ে আবার ফিরে তাকায়। ফারহান তাকিয়ে আছে তার দিকেই, চোখ গরম করে বলে, বিয়ের পর একে একে সব হিসাব নেব। সারাদিন কোথায় ঘুরে বেড়ান টই টই করে। তারপর দরজা খুলে বেরিয়ে ফের মাথা ঠুকিয়ে বলে। শোনেন, ভ্রু তুলে ফারহান। কি? পিহু দুষ্টু হেসে। আমার না রাতে ঘুম হয় না। কেন? পিহু দাঁত বের করে গেয়ে ওঠে। কারণ ভাতার আমার কাতার গেছে চাকরি করতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটাই রাইতে। চাইলে আপনি আসতে পারেন রাতে, আমি আবার মাইন্ড করব না। বলেই দৌড়ে পালায়। ফারহান বসতে বসতে বিড়বিড় করে, বেয়াদব। আজ বুধবার সকাল থেকে চৌধুরী বাড়িতে রান্নাবান্না তোড়জোড় চলছে। বাড়ির বড় মেয়েকে দেখতে আসছে, এ নিয়ে সবাই বেশ উচ্ছ্বাসিত। কিছু আত্মীয় স্বজনও হাজির হয়েছে। দুপুর গড়াতেই মেঘ আর পিহু মিলে সামিয়াকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ে। সামিয়াকে আজ খুশি খুশি লাগছে, সেটা দেখে মেঘের ভেতরেও প্রশান্তি আসে। যাক, মেয়েটা অবশেষে মুভ অন করছে। সামিয়া বেশ লজ্জা পাচ্ছে। রাফানের সামনে কেমন করে দাঁড়াবে সেই চিন্তাতেই তার গাল লাল হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত তো নির্দ্বিধায় ফ্রেন্ডলি কথা বলেছে, কিন্তু আজ ভিন্নভাবে উপস্থিত হওয়ার ভাবনাতেই কেমন জড়তা তৈরি হচ্ছে। গতরাতে রাফান কল দিয়েছিল, কিন্তু লজ্জায় ধরতেই পারেনি সামিয়া। চৌধুরী বাড়ির সবাই উপস্থিত, এশাদুল চৌধুরী, এনামুল চৌধুরী সহ সকলে। শুধু রুদ্র ছাড়া সে তার কাজে। দুপুর 2টার দিকে রাফানরা সপরিবারে এসে হাজির হয়। মুহূর্তেই সবাই আপ্যায়নে উঠে পড়ে লাগে। এশাদুল সাহেব বন্ধুকে পেয়ে গল্পে মেতে ওঠেন। অতিথিদের বসতেই হালকা নাস্তা পরিবেশন হয়। চৌধুরী পরিবারের সকলে তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেয়। তবে রাফানের মন অস্থির হয়ে আছে। কবে আসল কথায় যাওয়া হবে সেই অপেক্ষায় সময় যেন থেমে আছে। রাফানের এই অস্থিরতা দেখে সাদ ঠাট্টা করে বলে, পাত্র তো দেখছি, পাত্রী দেখার জন্য অস্থির হয়ে বসে আছে। সবাই যা করার তাড়াতাড়ি করো। সাদের দাদি তার পিঠে থাপ্পড় মেরে বলে, তুই বড় ভাই লাগিস, ছোট বোনের জামাইয়ের সাথে এভাবে কেউ মজা নেয়? চুপ কর ফাজিল। তাদের কথায় সবাই হেসে ওঠে, তবে রাফান বেশ লজ্জা পায়। এরপর সবাইকে দুপুরের খাবারের টেবিলে নিয়ে যাওয়া হয়। খাওয়া দাওয়া শেষে আবার ড্রয়িং রুমে বসে আলাপ চলতে থাকে। এর মধ্যে এরশাদুল চৌধুরী ডাক দেন, মেঘ না বা সামিয়াকে নিয়ে এসো। সবাই বেশ এক্সাইটেড, তবে ওনার কথায় রাফানের ভ্রু কুঁচকে যায়। সামিয়াকে কেন নামতে বলছেন? মুহূর্তেই ভাবে হয়তো সামিয়াকে নয়, পিহুকেই আনার কথা। তাই তার চোখ সিঁড়ির দিকে নিবদ্ধ হয়ে থাকে, কখন আসবে সেই আশায়। অপেক্ষার অবসান ঘটে। সিঁড়ি বেয়ে নামে মেঘ, পিহু আর মাঝখানে সামিয়া। দুপাশে ধরে নামাচ্ছে ওরা। সামিয়ার পরনের শাড়ি, তবে রাফানের চোখ আটকে যায় পিহুর দিকে। কালো রঙের সালোয়ার কামিজে সাজগোজহীন পিহু যেন এক স্নিগ্ধ পরীর মতো লাগছে। সবার নজর তখন সিঁড়িতেই। নিচে আসতেই এরশাদুল চৌধুরী ইশারা করেন সবাইকে সালাম করতে। সামিয়া আস্তে করে সালাম দিলে সবাই একসাথে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। এই সময় রাফানের মা উঠে এসে সামিয়ার থুতনিতে হাত দিয়ে মুখটা একটু উপরে তুলে বলেন, মার্শাল্লাহ, অনেক সুন্দর লাগছে। সামিয়া লজ্জায় মুচকি হাসে। এরপর তাকে রাফানের পাশে বসিয়ে দেওয়া হয়, কিন্তু এত কিছুর মধ্যেও রাফান কেবল অবাক চোখে সব কিছু দেখছে। কেন তার মা সামিয়াকে দেখছে আবার তার পাশে বসাচ্ছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এর মাঝেই ফারুক সাহেব হেসে বলেন, তোর বাড়ির মেয়ে একটা হীরের টুকরা, নতুন করে খোঁজ নেওয়ার দরকার নেই। সময় সামিয়াকে আমাদের পছন্দ হয়েছে, আজ রিং করিয়ে যেতে এসেছি। বাবার কথায় রাফান হকচকিয়ে বলে ওঠে, সামিয়াকে পছন্দ মানে?
ড্রয়িং রুমে রমরমা পরিবেশ। উপস্থিত সবাই বিস্মিত অবাক। সামিয়া অবুঝ শিশুর মতো তাকিয়ে রাফানের মুখপানে। রাফানের কথায় ফারুক সাহেব প্রশ্ন করেন। সামিয়াকেই তো দেখতে আসলাম। রাফান থমকে যায়। সে তো পিহুর জন্য বলেছিল। নীরবতা ভাঙে। রাফান দ্রুত উঠে দাঁড়ায়। না আব্বু, আমি পিহুকে পছন্দ করি, ওর কথা বলেছিলাম। হঠাৎ পরিবেশ অদ্ভুত শান্ত হয়ে যায়। সামিয়া চমকে তাকায়। অবিশ্বাস্য চোখে একবার রাফানের দিকে আর একবার এরশাদুল চৌধুরীর দিকে। পিহুও বিস্ময়িত। রাফানের কথায় সে স্তব্ধ। বাড়ির সবাই হতবাক। কেউ বুঝে উঠতে পারছে না কি ঘটেছে। এনামুল চৌধুরী রেগে যান, সাথে এরশাদুল চৌধুরীও। তিনি কড়া কণ্ঠে বলেন, এসব কোন ধরনের ফাজলামি রাফান? এখানে কোনো তামাশা চলছে না। আমাদের মেয়ে কোনো খেলনা পুতুল না। রাফান অসহায় কণ্ঠে জানায়, সরি আঙ্কেল, কিন্তু আমি পিহুকে পছন্দ করি। ওর জন্যই বিয়ের প্রস্তাব পাঠাতে বলেছিলাম। হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। রাফানের কথায় তার মা উঠে আসে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি বলেছিলাম এরশাদুল আঙ্কেলের মেয়ের কথা, মানে পিহু। ফারুক সাহেব থমথমে মুখে বললেন, আমি ভেবেছি সামিয়া। চৌধুরী বাড়ির সবাই রেগে আছেন। বড় মেয়েকে রেডি করিয়ে এনে এখন বলা হচ্ছে ছোট মেয়েকে পছন্দ করা হচ্ছে। এক প্রকার অপমান। মেঘ অসহায় চোখে সামিয়ার দিকে তাকায়। সামিয়া তাতে দাঁত চেপে শক্ত হয়ে বসে আছে, হাত মুঠো করা, পা কাঁপছে, কিন্তু চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানোর। নিজের কাছে তাকে নিজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে। চোখ টলমলে। সামিয়ার পাশে এসে তার মা বসে। এখন এমন সময় হয়তো মেয়ের মনের অবস্থা ভালো নয় টের পেয়েছেন। অল্প ভাঙা স্বরে বললেন, আম্মু, মন খারাপ করো না, নিজেকে শক্ত রাখো। এগুলো কিছুই না, শুধু ভুল বোঝাবুঝি। এরশাদুল চৌধুরী রেগে উঠে বললেন, আমি আমার বাড়ির কোনো মেয়ের বিয়ে এখনই দিতে রাজি নই। রাফান চমকে যায়। এভাবে পরিস্থিতি গরমেল হয়ে যাবে সে ভাবতেও পারেনি। ফারুক সাহেব কিছু বলার ভাষা পাচ্ছেন না। এরশাদুল চৌধুরী সামিয়ার সামনে আসেন। আদরের মেয়েটিকে এভাবে চুপসে থাকতে দেখে ওনার বুকে হালকা ব্যথা হচ্ছে। সেই তো এই পরিবারের প্রথম রাজকন্যা। তারপরে আসলো পিহু, বড্ড আদরের দুই মেয়ে। তাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। সামিয়া মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলে, আম্মু আমাকে মাফ করে দিও, বড় আব্বুর ভুল হয়েছে। ইউর মাই প্রিন্সেস। আমি আমার প্রিন্সেসের জন্য অনেক ভালো ছেলে খুঁজে আনবো। সামিয়া মাথা তুলে তাকায়, জোরপূর্বক হেসে বলে, না বড় আব্বু, তোমার কোনো ভুল হয়নি। এইটা একটা মিরাক্কেল। আই এফোর্ট ইট। সামিয়ার কথার মধ্যে এমন কিছু ছিল যা রাফানের মনে গভীরে দাগ কাটে। তবে সে এটাকে পিহুকে নিজের করে না পাওয়ার ব্যথা হিসেবে অনুভব করে। সামিয়া উঠে দাঁড়ায়, আর মেঘ পিহু দ্রুত এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। একটু আগে কত হাসি খুশি ছিল মেয়েটা, লজ্জা পাচ্ছিল, মুচকি হাসছিল, একা একা কিছু ভাবছিল। আর এখন কিছু সময়ের ব্যবধানে সামিয়ার একবার মেঘের দিকে তাকায়, নরম স্বরে বলে, মেঘ, আমাকে একটু ঘর পর্যন্ত পৌঁছে দিবে? পা ব্যথা করছে। সবাই অসহায় চোখে তাকিয়ে আছে সামিয়ার দিকে। মেঘ পিহু তাকে ঘরে ধরে নিয়ে আসে। সামিয়া একবার রাফানের দিকে তাকায়। সে তার দিকেই তাকিয়ে আছে। সামিয়ার চোখের ভেসে ওঠা ব্যথা রাফানের চোখে স্পষ্ট ধরা পড়ে। মুহূর্তেই সামিয়া মুখ ফিরিয়ে নেয়। মেয়েটি ভীষণ কষ্ট পেয়েছে, যা স্পষ্ট চোখে পড়ছে। তবে কেন? দেখতে এসে এমন পরিস্থিতির শিকার হয়ে নাকি অন্য কারণে? সামিয়া ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। পিহুরা তার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু চেঞ্জ করবে বলে তাদের বের করে দেয়। শাওয়ার অন করে তার নিচে বসে আছে সামিয়া। দেখতে আসার সময় যেমন স্বাদ ছিল এখনও তাই আছে, শুধু মেকআপটা ধুয়ে নেমে গেছে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না আসছে না। ভেতরে এক জগা খিচুড়ি অবস্থা, অসহনীয় যন্ত্রণা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। আমি কি এতটাই ফেলবা? আমাকে কি কেউ ভালোবাসবে না? আমাকে কি কেউ নিজের জীবনে চাবে না? আমার কি ভালোবাসার পাওয়ার যোগ্য নেই? মেঘ না চাইতো রুদ্র ভাইয়াকে পেয়ে গেল। আমি কেন এত কষ্টের পর আঁকড়ে ধরার মানুষ পেলাম না? মানুষ একবার ভুল করে শিক্ষা নেয়। আমি বারবার একই ভুল করছি। রাফান যদি আমাকে পছন্দ না করে তবে কথা বলে কেন? দিনে 3 বার খোঁজ নেয় কেন? শুধু বন্ধুত্বের খাতিলে? তবে কি আমার ভুল ধারণা ছিল? কিছুক্ষণ চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকে। এবার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বাথরুমের দরজার পাশে বসে ফুপিয়ে ওঠে সামিয়া। আমি তো শুধু একটু ভালো থাকতে চেয়েছি, একটু ভালোবাসা।
একটু আঁকড়ে ধরার মানুষ চেয়েছি। আমি তো আর পাচ্ছি না। আমি তো আর ভাঙতে চাইনি এভাবে। উনি যদি ভাঙারই ছিল তবে শক্ত হতে দিয়েছে কেন? আমি তো আঁকড়ে ধরতে রুদ্র ভাইয়াকে ভুলতে চেয়েছি, অথচ আপনি আমার পুরনো ক্ষত আরও গভীর করে দিলেন। রাফান। রাফানরা চলে যাওয়ার পর থেকে বাড়িতে নীরবতা। মেঘ আর পিহু সামিয়াকে নিয়ে ভীষণ চিন্তিত। পিহু আবার দুশ্চিন্তায় আছে রাফানকে নিয়ে। যদি কোনোভাবে পরিবার রাজি হয়ে যায় তবে তার কি হবে? দোস্ত, আমার ভয় লাগছে। ওইদিকে ফারহানকে রাজি করাতে পারছি না, আর এদিকে যদি রাফান ভাইয়া পরিবারকে মানিয়ে নেন তাহলে? মেঘও একটু ভেবে বলে, আমার মনে হয় সামিয়া আপু রাফান ভাইকে পছন্দ করে। পিহু ভেবে মাথা নাড়ে। আমারও তো তাই মনে হচ্ছিল। কাল থেকে আপুর আচরণ দেখে মনে হচ্ছিল অনেক খুশি। আমি তো ভেবেছিলাম তারা হয়তো নিজেদের মধ্যে কথা বলে পরিবারকে জানিয়েছে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মেঘ উঠে দাঁড়ায়। চল সামিয়া আপুকে সময় দিই, ওনার মন মানসিকতা ভালো নেই, একা থাকলে আরও খারাপ লাগবে। দুজনে গিয়ে সামিয়ার দরজায় নক করে। কয়েকবার ডাকতেই দরজা খুলে। মেঘ ধীরে দেখে সামিয়া মুচকি হেসে বিছানায় গিয়ে বসে। মেঘ তার চোখের দিকে তাকিয়ে আছে। সে কেঁদেছে, চোখ ফুলে আছে। মেঘ পাশে বসতে বসতে বলে, আপু মন খারাপ করবেন না, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন, আল্লাহ ভরসা। সামিয়া তাচ্ছিল্যের সুরে বলে, আমার ভাগ্য তোমার মতো ভালো না গো, তবে হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখে এখনো দাঁড়িয়ে আছি। মেঘ পিহু চুপ হয়ে যায়। সামিয়ার কণ্ঠে চাপা কষ্ট। এসব দেখে পিহু গিয়ে সামিয়ার কোলে শুয়ে পড়ে। স্বামীপো, মাথায় হাত বুলিয়ে দাও না। অনেক দিন ধরে তুমি আমার খেয়ালই রাখছো না দেখছি। সামিয়া ম্লান হেসে বলে, তুই তো এখন বড় হয়ে গেছিস, আগের মতো আর আবদার করস না। স্বামী আপু ওইটা লাগবে বল। পিহু হেসে বলে, এখন একটু ছাড় দিচ্ছি তোমাকে। ছোটোবেলায় তো কম জ্বালাইনি। জানিস মেঘ, আগে আব্বু বা চাচু কিছু আনলে আপু আগে আমাকে পছন্দ করতে দিত। কোনটা নেব আমি বেছে নিলে বাকি যা থাকতো আপু নিত। তারপর একটু থেমে মুখটা ভোঁতা করে বলে, কিন্তু মজার বিষয় হলো, আমি যেটাই নিতাম শেষে দেখতাম আপুরটাই বেশি সুন্দর। সবাই উচ্চস্বরে হেসে ওঠে। সামিয়া হাসতে হাসতে বলে, তারপর জানো মেঘ পিহু কি করতো? মেঘ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি? আমার কাছে এসে আশেপাশে ঘুরঘুর করতো, আমার প্রশংসা করতো। তারপর জিজ্ঞাসা করলে বলতো, আপু আমার খারাপ লাগছে, ভালোটা নিয়ে সুন্দরটা তুমি রাখো, আমাকে ওই খারাপটাই দাও। বড় বোনের ভালো জিনিস নেওয়া অধিকার আছে। আবারও সবাই হেসে ওঠে। তাদের হাসি শুনে নিচ থেকে মা, চাচি, দাদিরাও উপরে চলে আসেন। তারপর সবাই মিলে ছোটবেলার স্মৃতি নিয়ে আড্ডা জমে ওঠে। সিদ্দিকা বেগম অ্যালবাম বের করেন। একে একে সবার শৈশবের ছবি দেখান। কিন্তু শেষের দিকে এক ছবি দেখে মেঘ হঠাৎ চোখ বড় করে ফেলে। ছবিটা দেখে বাকিরাও হেসে ওঠে। দাদি হেসে বলেন, এইটা রুদ্রের 5 বছর বয়সের লেংটু ছবি। অ্যালবাম থেকে এই ছবি সরাতেও কত ঝামেলা করেছি, কিন্তু আমি দেইনি। এগুলো আমি তাদের ছেলে মেয়েদেরও দেখাবো। সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। কিন্তু হঠাৎ দাদির পরের কথায় মেঘের হাসি কাশিতে পরিণত হয়। তা প্রস্তুতি নিচ্ছ তো? আমার বৌমাকে নাতিপুতির সুখ দেখাবে কবে? মেঘ কাশতে থাকায় পিহু তাকে পানি এগিয়ে দেয়। সিদ্দিকা বেগম বলেন, আহ মা, এসব কথা থাক, আগে ওদের বিয়ের অনুষ্ঠান হোক। বাকিটা বলেন না, চুপ হয়ে যান। সবাই সামিয়ার দিকে তাকায়। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে, তাই বিয়ের প্রসঙ্গ আর টানে না। রাত 11টা। পিহু ফোন হাতে বসে আছে। মেঘ পাশের সোফায় বসে দরজার দিকে আর ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। হঠাৎ মেঘ জিজ্ঞেস করেন, রাফান ভাইয়াকে বলেছিস তো কাল আসতে? হ্যাঁ। তারপর দীর্ঘ নীরবতা। পিহু তপ্তশ্বাস ছেড়ে বলে, আমি ক্লান্ত রে মেঘ, সারাদিন হয়ে গেল এই ছেলে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমি ইগো ফেলে হোগো গো করছি, আর সে উল্টো ইগো দেখাচ্ছে। মেঘ কিছুক্ষণ পিহুকে লক্ষ্য করে। তাকে ভীষণ অগোছালো লাগছে। কিছু একটা ভেবে বলে, আমার কাছে দুটো আইডিয়া আছে। পিহু কৌতূহলী চোখে ঝুঁকে বলে, কি? তুই 1 সপ্তাহ ওনাকে ইগনোর কর। পিহু হতাশ হয়ে বলে, মেসেজই দেখে না, ইগনোর করলে বুঝবেও না। আরে গাধা, বুঝবেই।
কেউ যদি সবসময় খোঁজ নেয়, হঠাৎ বন্ধ করলে একটু হলেও প্রভাব পড়ে। সত্যি? অবশ্যই। আর যদি কাজ না হয়? শয়তানি হেসে বলে। তাহলে আরেকটা রাস্তা আছে, গ্যারান্টি দিয়ে বলছি, কাজ হবেই যদি তার তোর প্রতি একটু হলেও ভালোবাসা থাকে। পিহু অবাক হয়ে বলে। কি সেটা? মেঘ তাকে বুঝিয়ে বলে। শোনা মাত্র পিহু মেঘের পিঠে চাপড় মেরে বসে। এই না হলে আমার ভাইয়ের বউ? পুরাই রাজনৈতিক বুদ্ধি, মাথায় কিলবিল করছে। কাজ হলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এমন সময় সাদ পানি নিতে নিচে এসে তাদের দেখে। তোরা এখানে কি করছিস? পিহু মাথা ঘুরিয়ে বলে। মেঘ ভাইয়ের জন্য ওয়েট করছিল, আর আমার ঘুম আসছিল না, তাই ওর সাথে আড্ডা দিচ্ছি। সাদ পাশে বসে বলে। কি ব্যাপার, ভাইয়া এখানে আসেনি? মেঘ রেগে বলে। না, কল করেছিলাম বন্ধুদের সঙ্গে বুঝি। পিহু মজা করে বলে। ভাইয়া এলে ভালো করে খবর নিস, জামাইদের শাসন রাখতে হয়। সাদও ওর সাথে তেল মারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। তাদের কথায় মেঘ আরও রেগে যায়। ঠিক তখনই কলিং বেল বাজে। সাদ বলে ওঠে। ভাবি, ভাইয়া এসেছে, ভালো করে ক্লাস নাও, ঘরে ঢোকার আগে আমরা আসি তোমার পিছনে। মেঘ দরজা খুলতে যায়। এদিকে পিহু আর সাদ খিলখিলিয়ে হাসছে। রুদ্র ভাইকে সামলাতে গিয়ে মেঘ কেমন করে তা দেখার জন্য তারা অপেক্ষায়। দরজা খুলতেই রুদ্র ঢুকতে যায়, তবে মেঘ পথ আটকে দাঁড়ায়। রুদ্র ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ কি হলো, পথ আটকালে কেন? দাঁত কিরমিরিয়ে বলে। এই আপনার আসার সময় হলো, ঘড়ি দেখে এসছেন? রুদ্র একটু মিয়ে যা চাপা স্বরে বলে। আসলে ওই ফ্রেন্ডের সাথে আড্ডা। ওফো, এখন ফ্রেন্ড পেলে বউ ভুলে যান। তো বউকে এখানে রেখে দিয়েছেন কেন? দিয়ে আসুন বাপের বাড়ি। রুদ্র ঢোক গিলে একবার পিহুদের দিকে তাকায়। এদিকে সাত পিহু হেসেই যাচ্ছে। রুদ্রকে বউয়ের সামনে এমন ভেজা বিড়াল হতে দেখে রুদ্র হালকা গলা খাকারি দিয়ে মুখটা গম্ভীর করে নেয়। তাদের দিকে কড়া চোখে তাকাতেই হাসি থেমে যায় দুটোর। অতপর মেঘের কাছে ঝুঁকে আসতে বলে। বউ, রুমে চলো, তখন যত ইচ্ছে রাগ দেখিও, এখানে নয়, পিহুরা দেখছে। এই কথায় মেঘ আরও দ্বিগুণ রেগে যায়। গলা উঁচিয়ে বলে। রুদ্র মাথা চুলকে মিনমিনিয়ে বলে। আই এম সরি বউ, আর এমন হবে না। এমনে হবে না, কানে ধরতে হবে। রুদ্র হকচকিয়ে যায়। কি? আমি বাচ্চা নাকি? এই বউ, এই কি বলছো? তা আমি জানি না, তবে না ধরলে অন্য রুমে ঘুমাবেন, আমার রুমে জায়গা নেই। রুদ্র অসহায় চোখে একবার মেঘের দিকে, একবার পিহুদের এবং একবার পেছনের বিচ্ছুদের দিকে তাকায়। বউ ছাড়া ঘুমাতে সে পারবে না। হঠাৎ ওদের দিকে ঝাড়ি মেরে বলে। এই রাত কয়টা বাজে, এখনো ঘুমাসনি? এক্ষুনি রুমে যা বলছি। রুদ্রের ধমকে সাদরা হেসে গড়াগড়ি খায়। উঠে যেতে যেতে পিহু গিয়ে ওঠে। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, বউয়ের কাছে রুদ্র ভাই বন্দি, খানে ধরায় 12 মাস, সখী গো আমার মন ভালা না। রুদ্র পিহুর গান শুনে রেগে বলে। দাঁড়া, আজে বাজে গান শিখা বের করছি। কিন্তু কে কারে পায় সে ভৌতর। মেঘের সামনে এসে একটু ঝুঁকে ঠোঁট উল্টে কানে ধরে রুদ্র। সরি বউ, সত্যি আর এমন হবে না। রুদ্রকে এভাবে কানে ধরতে দেখে মেঘের হাসি পায়, তবে নিজেকে সামলে ভাব নিয়ে বলে। ওকে, ভেবে দেখবো। রুদ্র অবাক হয়ে বলে। ভেবে দেখবে মানে? মেঘ এক পা পিছু হটে বলে। রুমে জায়গা দেবো কিনা সেটা ভেবে দেখেছি। আর কিছু বলার আগেই রুদ্র চোখের পলকে মেঘকে কোলে তুলে নেয়। যেই রুদ্র কোনোদিনও কান ধরা তো দূরে, সরিও সহজে বলে না, তাকে কান ধরিয়ে পল্টি নেওয়া হচ্ছে। মেঘ হকচকিয়ে রুদ্রের গলা আঁকড়ে ধরে বলে। আরে কি করছেন, নামান, কেউ দেখে ফেলবে। রুদ্র পাত্তা না দিয়ে এক হাতে দরজা লাগিয়ে তাকে নিয়ে রুমে যায়। ঘরে এসে সোফায় বসে। মেঘকে ছাড়েনি। মেঘ ছোটার চেষ্টা করলেও শক্ত করে ধরে রাখে। রুদ্রের ঘোর লাগা চোখ মেঘের উপরে নিবদ্ধ। মেঘ ভরকে গিয়ে আমতা আমতা করে বলে। আরে ছাড়ুন, আমি খাবার গরম করে আনি। লাগবে না, খাবো না। কেন? রুদ্র এক আঙ্গুলে মেঘের ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে বলে। অন্য কিছু খাবো। মেঘের যেন এতক্ষণের সব হাওয়া ফুস হয়ে যায়। কাঁপাকাঁপি শুরু করে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। রুদ্র মেঘের দিকে এগিয়ে যায়, যেই ঠোঁটজোড়া আঁকড়ে ধরবে ঠিক তখনই রুদ্রের ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোন বের করে। স্ক্রিনের নাম দেখে রুদ্রের মুখ থেকে গালি বেরিয়ে আসে। এদিকে বাঁধন ঢিলে হতেই মেঘ সুযোগ নিয়ে দ্রুত নিচে নেমে যায়। রুদ্র বিরক্ত হয়ে কল ধরে।
অসময়ে কল দিস কেন? ওপাশ থেকে ফারহান বলে, বাল ছিঁড়তে? পারলে একটা ছিঁড়ে দেখা। একটা কেন, চিপায় আয়, সব কটাই তুলে দেব। শালা গে, কাজের কথা বল আর বিদায় হ। হোয়াটসঅ্যাপ চেক কর, এখন যা মারা খা। বলে কল কেটে দেয়। রুদ্র হোয়াটসঅ্যাপে গিয়ে দরকারি ডকুমেন্ট দেখে চেক করে নেয়, তারপর ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর মেঘ খাবার গরম করে এনে টেবিলে রাখে। রুদ্র বাথরুম থেকে বের হতেই মেঘ অবাক। আজ প্রথম রুদ্রকে লুঙ্গি পরা দেখল। খালি গা, সুঠাম শরীর, ভীষণ আকর্ষণীয় লাগছে। এতদিন তো ফুল প্যান্ট নয়তো হাফ প্যান্ট পরতো। মেঘ কীভাবে তাকাতে দেখে রুদ্রর কাছে এসে বলে, কি ব্যাপার, চোখ দিয়ে খেয়ে ফেলবে নাকি? চাইলে মুখ দিয়েও খেতে পারো। রুদ্রের লাগামহীন কথায় মেঘের ধ্যান ভাঙে। বিড়বিড় করে কিছু গালি দেয়। খাবার বাড়তে থাকে। তুমি খেয়েছো? না। মেঘে বিরক্ত হয়ে বলে, তোমাকে না বলেছি খাবার সময় খেয়ে নিতে? আমার জন্য ওয়েট করতে হবে না। আর কতবার বলবো? সে রুদ্রের হাতে প্লেট দিয়ে বলে, আপনি বুঝবেন না, খেতে গেলেই মনে হয় লোকটা খেলো কিনা, তখন আর গলা দিয়ে খাবার নামে না। কথাটা রুদ্রের বুক ছুঁয়ে যায়। মুখে হাসি ফোটে। বউ তবে সারাক্ষণ তার কথাই ভাবে। মেঘকে আরেকটা প্লেট তুলতে দেখে রুদ্র থামিয়ে দেয়। হ্যাঁ করো, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত। মেঘ মুচকি হেসে মুখে খাবার নেয়। বাবা, রুদ্র সাহেব তো দেখে অনেক কিছু জানেন। রুদ্র হাসে। আরও জানি, যেমন এক প্লেটে খেলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, আর ভালোবাসা বাড়লে তার ফলও তাড়াতাড়ি পাবো। মেঘ কড়া চোখে তাকায়। খেতে বসে কথা বলতে নেই, এটা জানেন না? চুপ করুন। রুদ্র মেয়েদের মতো ভেংচি কেটে বলে। কাজের কথায় গেলেই চুপ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলে। রুদ্র হেসে ওঠে। এভাবেই হাসি ঠাট্টার মাঝে খাওয়া শেষ হয়। দ্রুত নেমে দেখান তো রুদ্র সাহেব। সকালবেলা মেঘের এমন অদ্ভুত আবদারে রুদ্র একেবারে চমকে যায়। মেঘ তো এতটা বিচ্ছু ছিল না। তার শান্ত সরল অবুঝ বউটার হঠাৎ কি হলো? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, এই বউ, তুমি কি কোনোভাবে কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছো? আমার বউ তো এমন ছিল না, দেখি দেখি। এই মেঘের মুখ এদিক সেদিক ঘুরিয়ে দেখতে থাকে রুদ্র। মেঘ পিটপিট করে তাকিয়ে আছে। হঠাৎই রুদ্রের লুঙ্গির গিটে হাত দেয় মেঘ। শয়তানি হাসি দিয়ে হাসি মুখে বলে, হয় লুঙ্গি নাচ দেবেন, নয়তো লুঙ্গি খুলে দেব। রুদ্র ভরকে যায়। অবিশ্বাসের চোখে তাকায়। নিশ্চয়ই তার বউয়ের সঙ্গে কিছু একটা ঘটেছে, নইলে কথায় কথায় এমনভাবে মান সম্মান নিয়ে টানাটানি করবে এমন মেয়ে তো মেঘ না। সঙ্গে সঙ্গে মেঘের হাত শক্ত করে চেপে ধরে চোখ বড় বড় করে বলে, তোমাকে কি দুষ্ট জিন ভর করেছে? রুদ্রের কথায় মেঘ বিরক্ত গলায় বলে, ফটাফট নাচবেন, না হলে যা বলেছি তাই করব। রুদ্র অসহায়ের মতো মিনতি করে। দেখো বউ, আমার মান সম্মান নিয়ে টানাটানি করো না। মেঘ কড়া গলায় বলে। রুদ্র দ্রুত বলে, না না, দাঁড়াও, নাচছি। মেঘ লুঙ্গি ডান্স গান ছাড়ে। রুদ্র লুঙ্গির নিচের অংশ দুই হাতে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত করে এদিক সেদিক নাড়াতে লাগে। মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। মেঘ রুদ্রের নাচ দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রুদ্র মেঘের হাসি দেখে থেমে যায়। মেঘ হাসতে হাসতে এবার উঠে বলে, আপনার মান সম্মান আছে নাকি? রুদ্র রাগী গলায় বলে, অবশ্যই আছে। সবই তো দেখে ফেলেছি। রুদ্রের কপাল কুঁচকে যায়। সব দেখে ফেলেছে মানে কি? সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকায়। না, লুঙ্গি তো খোলেনি হাঁটু অবধি। তবে মেঘ কি দেখেছে? রাতে ঘুমের মধ্যে কি লুঙ্গি উঠে গেছিল? কিন্তু উঠনের ভেতরে তো ওটা ছিল। তাহলে কেমন করে দেখলো? তাড়াতাড়ি জিজ্ঞেস করে। মেঘ তুমি দেখলে কেমন করে? মিটিমিটি হেসে দরজার দিকে গিয়ে বলে, অ্যালবাম থেকে আপনার লিংটু ছবি দেখে নিয়েছি। কথা শেষ করেই তড়িঘড়ি করে নিচে নেমে যায়। এইটা বলার পর রুদ্রের সামনে দাঁড়ানো আর সম্ভব নয়। নিজেরই লজ্জা লাগছে। আর এদিকে রুদ্রের লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। বেচারা দাদিকে ইচ্ছে মতো বকতে থাকে। এই বুড়ির জন্যই বইয়ের সামনে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে গেল। ক্লাস শেষে গেট পেরোতেই দুপুরের রোদ চোখে লাগে। ভিড়ের ভেতর দিয়ে হাঁটছে সবাই। কেউ বাস ধরছে, কেউ বন্ধুদের বিদায় দিচ্ছে। গরমে ক্লান্ত মুখে মেঘ, পিহু আর সুমনা রিক্সা খুঁজছে। আজ রিক আসেনি। পিহু বিরক্ত হয়ে বলে, ধুর, বাড়ির গাড়ি থাকলে এত কষ্ট করতে হতো না। কিন্তু ঠিক তখনই একটা রিক্সা দেখতে পেয়ে মেঘ হেসে বলে, তোর কষ্ট দূর করতে রিক্সা চলে এসছে।
তিনজন মিলে রিকশায় উঠে বসে। গন্তব্য রেস্টুরেন্ট। প্রায় 15 মিনিট পর পৌঁছে ভাড়া মিটিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে রাফানের জন্য। সে নাকি এই রেস্টুরেন্টে চেনে না, তাই লোকেশন দিয়ে অপেক্ষা করছে সবাই। অনেকক্ষণ এদিক সেদিক দেখেও রাফানের দেখা নেই। মেঘের হঠাৎ নজর যায় রাস্তার পাশে ছোট একটা বিড়াল ছানার দিকে। ফুটপাত ছেড়ে ব্যস্ত রাস্তায় নেমে পড়েছে সে। মেঘ একবার রাস্তার দিকে তাকায়, একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। সে দ্রুত ছুটে গিয়ে ছানাটাকে ধরে ফেলে, খুব সাবধানে অপর পাশে নামিয়ে দেয়। পিহুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মেঘের কাণ্ড দেখছিল। মেঘ আবার রোড ক্রস করে এপাশে আসার জন্য হাঁটা দেয়। ঠিক পিহুদের কাছে পৌঁছাতে হঠাৎ পিহু চমকে ওঠে। সে মেঘের হাত ধরে এক টানে নিজের দিকে টেনে নেয়। মেঘ পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। মেঘকে টেনে আনার 1 সেকেন্ডের মধ্যে ফুল স্পিডে একটা গাড়ি ছুটে যায় ঠিক মেঘ দাঁড়িয়ে থাকার জায়গা দিয়ে। তা দেখে ভয়ে স্থির হয়ে যায় মেঘ। আর একটু দেরি হলে কি হতো সেটাই ভাবছে। আশেপাশের মানুষজনও বলা বলি করছে ঠিক সময়ে টান না দিলে পিষে দিত গাড়িটা। এমন রাস্তায় কেউ এত স্পিডে গাড়ি চালায় নাকি? পিহু আর সুমনা মেঘকে ইচ্ছে মতো বকে চলেছে। রাস্তা দেখে পার হতে জানে না, এত কেয়ারলেস কেন? এর মধ্যে রাফানও এসে পড়ে। সবাই মিলে রেস্টুরেন্টে বসে। রাফান মাথা নিচু করে আছে। চারপাশে নীরবতা। বেশ কিছুক্ষণ পর হঠাৎই বলে ওঠে, আম সরি বিহু, কালকের ঘটনাটার জন্য। পিহু শান্ত স্বরে জবাব দেয়, সরি আমাকে না, আপুকে বলুন, সে ভেঙে পড়েছে অনেকটা। রাফান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সে আমার কল মেসেজ কিছুই দেখছে না, হয়তো কথা বলতে ইচ্ছুক নয়। তারপর অসহায় চোখে আকুতি ভরা কণ্ঠে বলে, প্লিজ বিহু, তুমি তোমার পরিবারকে বোঝাও। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। এভাবে সব শেষ হয়ে যাবে মানতে পারছি না। রাফানের চোখে স্পষ্ট ভালোবাসা আর আকুলতা। মেঘ আর সুমনা সেটা টের পাচ্ছে, কিন্তু পিহুর চোখে তা ধরা পড়ছে না। সে নিজেই অন্ধ অন্য কারো প্রেমে। আবেগ উপেক্ষা করে স্বাভাবিক গলায় বলে, দেখুন রাফান ভাইয়া, আমি আপনাকে ভাইয়ের চোখে দেখেছি, এর বাইরে কিছু ভাবেনি। রাফান তাড়াতাড়ি করে বলে ওঠে, তো কি হয়েছে, এখন থেকে অন্য চোখে দেখো। তোমার সময় লাগবে, আমি দেব। যত চাইবে ততটাই সময় দেব, জোর করব না কিচ্ছুতে। পিহু মাথা নাড়ে। না, ব্যাপারটা এমন নয়, অন্য কারণ আছে। রাফানের বুকটা কেঁপে ওঠে। ভয় হয় অন্য কারণ? কি কারণ? পিহু কি কাউকে ভালোবাসে? বুকে চিনচিন ব্যথা করছে। কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি কারণ বিহু? কিছুটা সময় নিয়ে পিহু বলে, আমি একজনকে ভালোবাসি। কথাটা কানে আসতেই রাফান থমকে যায়। শুধু সে না, মনে হয় তার পুরো পৃথিবী থেমে গেছে। বুকের ব্যথা বেড়ে ওঠে, শ্বাস রুদ্ধ হয়ে আসে। পিহু থেমে আবার বলে, আমি তাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না। রাফান কিছু বলতে পারছে না। অনেক কিছু বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। হঠাৎ আটকে আসা গলায় বলে, তাহলে কি আমি দেরি করে ফেললাম? পিহু চুপচাপ তার দিকে তাকায়। রাফানের চোখের যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। নিচু গলায় বলে, পরিবারকে আনার আগে আমার সাথে কথা বলা উচিত ছিল। রাফান নিশ্চুপ হয়ে বসে আছে। তখন পিহু মিনমিনিয়ে বলে, প্লিজ ভাইয়া, বিয়ের চিন্তা বাদ দিন, আমাদের ভালোবাসার মধ্যে আসবেন না। রাফান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকে। হঠাৎ সে উঠে দাঁড়ায়, বড় একটা শ্বাস ফেলে বলে, তুমি ঠিক বলেছ, এটা আমারই ভুল। এতদিন ধরে ভালোবেসে হালালভাবে নিজের করতে গিয়ে যাকে ভালোবাসি তাকে আগে থেকে ভালোবাসার কথা বলিনি। এটাই আমার ভুল। আগে বললে হয়তো আজকের দিন আসতো না। সরি বিহু, আমি এক্সট্রিমলি সরি। তোমার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের মাঝে আসবো না। জানি না কে সেই ভাগ্যবান যে তোমাকে এত সহজে পেয়ে গেল, তবে দোয়া করি তোমাদের জন্য। এখন যাই, একটা মিটিং আছে। পিহু অবাক হয়ে বলে, এত সহজেই মেনে নিলেন? রাফান মুচকি হেসে জবাব দেয়, যদি তাকে খুশি না দেখতে পারি তবে কেমন ভালোবাসা? সবাই হতবম্ব হয়ে যায়। রাফান বেরিয়ে যায়। তার চলে যাওয়া দেখে মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে, কেউ ভালোবাসা পাওয়ার জন্য ছুটে চলে, আবার কেউ ভালোবাসা পেয়েও হারায়। সুমনা আফসোস নিয়ে বলে, ছেলেটা তোকে সত্যি অনেক ভালোবাসতো রে, তাই চোখে মুখে তোকে পাওয়ার প্রবল ইচ্ছে ছিল। তুই যখন বললি অন্য কাউকে ভালোবাসিস, উনি যেন ভেঙে পড়লেন। পিহু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমারই বা করার কি আছে বল? আমিও তো ভুল মানুষকে ভালোবেসে বসেছি, কবে যে সে আমাকে বুঝবে।
নিয়তির খেলা, কে কাকে পায়, কে পূর্ণতা পায় তা কে জানে। তবে সবাই একে অপরের ভালোবাসার পূর্ণতার জন্যই ছুটে চলে যায় আরও এক সপ্তাহ। এই এক সপ্তাহে পিহু নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেছে। বারবার ফারহানকে কল বা মেসেজ দিতে গিয়েও নিজেকে আটকে রেখেছে। মনের ভেতর জমেছে অনেক অভিমান, কিন্তু কার জন্য যে তাকে বোঝে না, চায়ও না। পিহু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, তারপর নিজেকেই দেখে হেসে বলে, তুই এতটা তুচ্ছ রে পিহু। এক সপ্তাহে তুই ইগনোর করেই ভেতর থেকে পুরো ছাই হয়ে যাচ্ছিস, অথচ যাকে ইগনোর করছিস তার খোঁজই নেই। সে সকাল থেকেই রুদ্র মেঘের পিছে পিছে ঘুরছে। বউ রেগে আছে। সকালের অফিসিয়াল কলে কথা কাটাকাটির কারণে মেজাজ খারাপ হয়েছিল, আর সেই রাগ গিয়ে ছেড়েছে মেঘের উপর। মেঘ আলমারি থেকে রুদ্রের কাপড় বের করে বিছানায় ঠুসঠাস রাখে। কোনো কথা না বলেই অন্য পাশে যায়। রুদ্র পিছু নিয়ে আটকাতে চাইলে সে হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। এই বউ, এত রাগ করছো কেন? রেগে নেই, একদম কাহিনী মারবেন না। রুদ্র ঠোক গিলে ফেলে। রেগে নেই বললেও কথায় স্পষ্ট রাগ। অতপর মুচকে হেসে মেঘকে গলাতে বলে। মেঘ পুরুষ কিন্তু আটকায় বউয়ের মিষ্টি মিষ্টি কথায়। উত্তর দেয়। আমার এত পুরুষদের নিয়ে জানার দরকার নেই। আমার পুরুষ আমার জালে আটকালেই হবে। আর যদি না আটকে তবে খবরের কাগজে শিরোনাম হবে, স্বামীর গোপন অঙ্গ কেটে 10 টুকরো করলেন মিসেস মেঘ চৌধুরী। রুদ্র চমকে তাকায়, সাথে সাথে হাত চলে যায় নিজের জায়গায়। চোখ বড় বড় করে মেঘকে দেখছে। শান্ত গলায় বড়সড় হুমকি দিল বউ। এইদিকে মেঘ হনহনিয়ে নিচে নেমে যায়। রুদ্র চুপচাপ কাপড় নিয়ে বাথরুমে ঢোকে। সকালের নাস্তা শেষে রুদ্র মেঘদের ভার্সিটি নামিয়ে দিয়ে চলে যায়। বিচ্ছু বাহিনী মাঠের মাঝে বসে আছে। তাদের কেন্দ্রবিন্দু এখন পিহু। সুমনা চিপস খেতে খেতে বলে, আমার তো মনে হয় ফারহান ভাইয়া তোকে ভালোই বাসে না, নয়তো এতদিনে একটু হলেও খোঁজ নিত। বাদ দে, নিজেকে হুদাই কষ্ট দিয়েছিস। পিহু হতাশ হয়ে বলে, কী করব আমি? ভালো লাগছে না একদম। ওনাকে তো বাদও দিতে পারবো না আমি। মেঘ ভাবলেশহীন গলায় বলে, বাদ দিতে কে বলেছে? এখনো দ্বিতীয় প্ল্যান আছে। ওইটা কাজ না হলে তারপর বাদ। ওটাই এখন শেষ ভরসা। পিহুর ফোন নিয়ে মেঘ ফারহানকে মেসেজ পাঠায়। ফারহান প্লিজ হেল্প, আমাকে বাঁচান। মেসেজ পাঠিয়ে ফোনটা ফেরত দেয়। তারপর সবাই ক্যান্টিনে গিয়ে বসে। ক্লাস চলছে, তাই স্টুডেন্টসও কম। পিহু নোক কামড়ে বলে, উনি কি আসবেন? রিক ঘড়ি দেখে ভেবে বলে, ফারহান চেয়ারে হেলান দিয়ে গভীর মনোযোগে একটা মেয়ের ভিডিও দেখছে। মেয়েটির মুখে রাগ, ভারী লেহেঙ্গা, 2 হাতে সামলে এগিয়ে আসছে। সেই মুহূর্তেই ক্লিপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ পিহুর নাম্বার থেকে মেসেজ দেখে ভ্রু কুচকে ওপেন করে। মেসেজ দেখতেই মুহূর্তে হকচকিয়ে ওঠে, বুক কাঁপতে শুরু করলো। পিহুর কি হলো, ঠিক আছে তো? ভাবতে ভাবতেই দৌড়ে গাড়ির দিকে যায়। ড্রাইভারকে দ্রুত বের করতে বলে। অনেকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, কোথায় যাচ্ছেন, কিন্তু ফারহান কিছুই বলার প্রয়োজন মনে করল না। ছুটে চলল নিজের গন্তব্যে, আতঙ্কিত মস্তিষ্ক নিয়ে। অনেকবার কল করছে কিন্তু ঢুকছে না। সাথে সাথেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে। ভার্সিটিতে দেখায় পিহুকে। আরও ভয় পেতে লাগে, কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ল নাকি। ভার্সিটিতে এসে একে একে তন্ন তন্ন করে ক্লাসগুলো খুঁজতে লাগে, কিন্তু পিহুর দেখা নেই। ফারহানের হাত পা কাঁপছে, শ্বাস দ্রুত হচ্ছে। তাকে দেখে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসে। ফারহান ভীত স্বরে জিজ্ঞেস করলেন, পিহুকে দেখেছেন? স্টুডেন্টসও জড়ো হয়েছে অনেকটা। তাদের একজন বলে। কথা শেষ হবার আগেই ফারহান ছুটে ক্যান্টিনের দিকে। পিহু মন খারাপ করে বসে আছে। 10 মিনিট তো দূরের কথা, 20 মিনিট হয়ে গেছে, তবু ফারহানের দেখা নেই। সুমনার কথায় মোবাইলও অফ করে রেখেছিল। মন খারাপ দেখে মেঘ, রিক, সুমনা নানা জোকস বলছিল। পিহু তাই মন খারাপ সাইডে রেখে তাদের সাথে হেসে ওঠে। তবে সেই হাসি টিকল না। হঠাৎ ছাস করে গালে থাপ্পড় পড়ল। মাথা ঝিম ধরে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, গালটা জ্বলছে। কি থেকে কি হলো কিছুই বুঝে আসছে না
না। মাথা ধরে আর সামনে তাকিয়ে আতঙ্কে জমে গেল। ফারহান দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে আছে রেগে, কপালের ঘাড়ের ফুলে উঠেছে। পিহু ভয়ে দ্রুত উঠে দাঁড়াতেই আরেকটা থাপ্পড় পড়ল অন্য গালে। এবার টেবিলে গিয়ে ধাক্কা খেলো। টেবিল ধরে সামলায় নিজেকে, সাথে সাথে হুড়হুড়িয়ে কেঁদে উঠল ব্যথায়। ফারহান সামনে এসে তার দুই বাহু শক্ত করে ধরে গর্জে উঠল। এই, তুই আমাকে মিথ্যা বলেছিস। মিথ্যা বলে আমাকে পাগলের মতো ছুটিয়ে এনেছিস। ধারণা আছে আমি কতটা ভয় পেয়েছিলাম? পুরো ভার্সিটি খুঁজেছি, তোকে না পেয়ে শ্বাস নেওয়ারও সুযোগ পাচ্ছিলাম না। তুই আমার ইমোশন নিয়ে খেলছিলি। পিহু ফুপিয়ে কাঁদছে, গালের ব্যথা, মাথা ঝিমঝিম করছে, যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ফারহানের ভয়ঙ্কর রূপ আত্মা কাঁপিয়ে দিচ্ছে, নিজেকে আর সামলে রাখতে পারে না, হেলে পড়ে। পিহুকে পড়ে যেতে দেখে ফারহান নিজের বাহুডোরে টেনে নিল। নিমেষের রাগ কমে গিয়ে চিন্তিত হয়ে পড়ল। মেঘ শোভনা রিক ছুটে আসে, ফারহানও ভড়কে যায়, কি করবে বুঝতে পারছে না। দ্রুত কোলে তুলে গাড়ির দিকে হাঁটা ধরল, সাথে ওরাও পিছু নিল। মেডিকেলের সিটে শুয়ে আছে পিহু, সামনে ফারহান গম্ভীর মুখে দাঁড়িয়ে, পাশে মেঘ, রিক, শোভনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওরাও ঝাড়ি খেয়েছে ফারহানের কাছ থেকে। ডাক্তার চেক আপ করে বললেন, ডাক্তার বেরিয়ে যেতেই ফারহান একবার পিহুর দিকে তাকায়। থাপ্পড় খেয়ে দুই গাল লাল হয়ে আছে। মুহূর্তে চোখ সরিয়ে বেরোতে বেরোতে বলল, এই মেয়েকে এখনই বাসায় নিয়ে যান, আর একে যেন আমার আশেপাশেও না দেখি। বলেই বেরিয়ে গেল। গলায় রাগ আর খুব স্পষ্ট। পিহু বেশ বুঝতে পারল। মেঘ এগিয়ে এসে বসে। হাই রে ভাই, পুরোই রুদ্রের ফটোকপি মনে হলো। আমাদেরও যেই ঝাড়ি দিল। সুমনা বলে উঠল। সে যাই বল, একটা জিনিস খেয়াল করেছিস? সবাই একসাথে। কি? পিহুর জন্য কেমন পাগলের মতো ছুটে এলো, পুরো ভার্সিটি খুঁজলো। দেখতেও কত চিন্তিত লাগছিল। কথাবার্তা শুনেছিস? মনে হচ্ছিল ভীষণ ভয় পেয়েছে। রিক মাথা নেড়ে বলল, তাদের কথায় পিহুর চিন্তিত মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। একটু আশার আলোর দেখা মিলল। নিজেকেই নিজে বলে, না, হেরে গেলে চলবে না। ওনার মনে আমার জন্য কী আছে আমাকে খুঁজে বের করতেই হবে। সামিয়া ভার্সিটি থেকে বের হয়ে একটু এগোতেই রাফানকে দেখে থমকে যায়। রাফান আটমনে মাথা নিচু করে হাঁটছে, ভীষণ উদাস লাগছে তাকে। খেয়ালই নেই যে সে ব্যস্ত রাস্তায় চলে আসছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এগিয়ে গিয়ে সামিয়া রাফানের শার্টের হাতা ধরে টেনে পাশে সরিয়ে আনে। হঠাৎ কারো স্পর্শে চমকে তাকায় রাফান, পাশে সামিয়াকে দেখে দাঁড়িয়ে যায়। অনেকদিন পর দেখল তাকে, ম্লান হাসি দিয়ে বলে, কেমন আছো? সামিয়া গম্ভীর মুখে জবাব দেয়, জি আলহামদুলিল্লাহ। তবে রাস্তাঘাটে হাঁটতে এভাবে দুর্ঘটনা, দেরি হবে না, সাবধানে চলাফেরা করবেন। বলেই পেছন ফিরে হাঁটা শুরু করে, কিন্তু থেমে যায় রাফানের অসহায় কণ্ঠে। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? সামিয়া বিচলিত দৃষ্টিতে তাকায় রাফানের দিকে, মুখে ক্লান্তির ছাপ, চোখে মুখে প্রাণহীনতা। বোঝাই যায় যত্ন নেয়নি নিজের। তবে সে কি ভালো নেই? একটু থেমে সামিয়া আলতো স্বরে বলে, ভালো থাকার সময় তো এখন আপনাদের, তবে ভেবেছিলাম ভালো আছেন, তাই জিজ্ঞাসা করিনি। কিন্তু আমি যে ভালো নেই। রাফানের গলার ব্যথায় ছোঁয়া স্পষ্ট। সামিয়া নীরবে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে রাফান কষ্টে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বড় আব্বু এখন একটু রেগে আছে, পরে রাজি হয়ে যাবে। আপনি চেষ্টা চালিয়ে যান। রাফান তাচ্ছিলের হাসি হেসে বলে, তোমার বড় আব্বু রাজি থাকলেই বা কি হবে? যাকে ভালোবাসি সেই তো চায় না। একটু থেমে ফের বলে, সামিয়া একটু সামনে বসবে আমার সাথে? রাফানের কথায় সামিয়ার ভ্রু কুঁচকে যায়। যাকে ভালোবাসি সেই চায় না মানে কি? পিহু রাজি নয়? সামিয়া প্রথমে না করতে চাইলেও শেষমেশ রাজি হয়। রাফান তার খারাপ সময়ে পাশে ছিল, তাই এখন রাফানের এই ভাঙাচোরা অবস্থায় তাকে একা ফেলে যেতে পারছে না। গাড়ির ড্রাইভারকে চলে যেতে বলে রাফানের সঙ্গে হাঁটতে থাকে। দুজন বসে নদীর পাড়ে, চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ। হালকা বাতাস বইছে, নদীর ঢেউয়ের পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। রাফান সব খুলে বললে সামিয়া অবাক হয়। পিহু অন্য কাউকে ভালোবাসে এই নিয়ে সে আগেই সন্দেহ করেছিল, তবে রাফান যেভাবে মেনে নিয়েছে তা ভেবে অবাক হয়ে যায়।
আপনি তবে এত সহজে ছেড়ে দিলেন? চাইলেই তো তাকে বোঝানোর চেষ্টা করতে পারতেন। রাফান 2 হাত পিছনে রেখে আকাশের দিকে তাকায়, দীর্ঘশ্বাস নিয়ে বলে, চাইলে বোঝাতে পারতাম আমি তাকে কতটা ভালোবাসি, পাগলামি করতে পারতাম, এমনকি জোরও করতে পারতাম, কিন্তু তাতে লাভ কি? তার মনে তো আগে থেকেই অন্য কারো জায়গা। আমি শুধু তার বিরক্তির কারণ হতাম, হয়তো ঘৃণাও জন্মাতো আমার উপর। আমি তার ঘৃণার কারণ হতে চাইনি, তাই চুপচাপ মেনে নিয়েছি। সে সুখী থাকলেই আমি খুশি। সামিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফানের দিকে। এভাবেও কেউ ভালোবাসে? আজকের দিনে এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায়। সামিয়ার মনে চাপা কষ্ট জমে ওঠে। রাফান শূন্য চোখে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এই কয়টা দিন কিভাবে কাটাচ্ছি জানি না, কাউকে বলতেও পারছি না। বলেও বা লাভ কি? সে কি আর এনে দিতে পারবে? সামিয়া চোখ সরিয়ে নদীর দিকে তাকায়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, এই কথাটা তো আপনি একদিন আমায় বলেছিলেন। রাফান হেসে ফেলে। আহা, এখন আমার কথাই আমাকে শোনাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম ডাক শুনে সামিয়া কিছুটা চমকায়, সঙ্গে সঙ্গে হেসেও ফেলে। এইসব চিন্তা বাদ দিন, আপনার জোড়া হয়তো আল্লাহ অন্য কারো লিখে রেখেছে। মুভ অন করুন। রাফান তপ্ত শ্বাস ফেলে বলে, মুভ অন? মানুষের আড়ালে গেলেই ব্যথাটা আরও প্রখর হয়ে ওঠে। মুভ অন বড় মুশকিল। সামিয়া হতাশারে নিঃশ্বাস ফেলে বলে, আমি জানি, আমিও তো এমন সময় পার করেছি, তখন তো আপনি আমার পাশে ছিলেন। একটু থেমে রাফানের দিকে তাকিয়ে হাতের কনিষ্ঠ আঙ্গুল বাড়িয়ে দেয়। আপনার খারাপ সময়ে আমাকে পাশে রাখবেন। মন হয়তো ভালো করে দিতে পারবো না, তবে যথেষ্ট চেষ্টা করব, না হলে আজীবন ঋণী থেকেই যাব। রাফান সামিয়ার চোখে তাকায়। সেখানে কিছু আছে যা তার কষ্ট ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। সত্যি সামিয়ার সঙ্গে কথা বলে অনেকটাই হালকা লাগছে তাকে। রাফানও হাসে, নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সামিয়ার আঙ্গুল আঁকড়ে ধরে বলে, তুমি চাইলে থাকতে পারো। দুজনেই মুচকি হাসে। বিকেল গড়িয়ে গেছে দেখে সামিয়া উঠে দাঁড়ায়। যে আমায় যেতে হবে, না হলে বাসার সবাই টেনশন করবে। রাফানও উঠে বলে। চলো এগিয়ে দিয়ে আসি। হাঁটতে হাঁটতে রাফান বলে, নিয়তির কি খেলা দেখো, একদিন তোমাকে আমি সান্ত্বনা দিতাম, আজ তুমি আমাকে দিচ্ছ। দুজনেই হালকা হাসে। এভাবেই কথা বলতে বলতে হাঁটে তারা। কিছু দূর যেতেই সামিয়াকে রিকশায় তুলে দেয়। সামিয়া রিকশায় বসে রাফানের দিকে তাকিয়ে হঠাৎ মিনতি ভরা স্বরে বলে, আমার ছোট বোনটাকে আবার অভিশাপ দেবেন যেন। রাফান মৃদু হেসে বলে, আরে না, এতে পিহুর তো কোনো দোষ নেই, সবই নিয়তির খেলা। যাও, সাবধানে পৌঁছে আমাকে জানিও। সামিয়া মাথা নাড়তেই রিকশা চলতে শুরু করে। তোমাকে না অনেক সুন্দর লাগছে। বলেই সাদ সুমনার গাল টিপে দেয়। সুমনা হালকা ব্যথা পেয়ে সেও সাদের গাল জুড়ে টিপে দেয়। তোমাকেও সুন্দর লাগছে। বলে সাদ আহ করে ওঠে। মুহূর্তেই হেসে আবার সুমনার গাল সেও জোরে টিপে দেয়। এবার সুমনা রেগে আবার সাদের গাল টিপে দেয় আরও জোরে। ব্যাস লেগে যায় তাদের হাতাহাতি। ওয়েটার খাবার নিয়ে এসে দাঁড়িয়ে যায় মারামারি দেখছে। এমন বিনামূল্যের বিনোদন খেয়ে মিস করে। হঠাৎ সাদ থেমে যায়। পাশ ফিরে ওয়েটারের খুশি মুখ দেখে এক ধমক দেয়। ওয়েটার সাথে সাথে খাবার রেখে পালিয়ে যায়। সুমনা রেগে উঠে দাঁড়ায়। তোমার সাথে ব্রেকআপ, বেয়াদব ছেলে। মানুষের বয়ফ্রেন্ড কত রোমান্টিক হয়, আর তুমি খচ্চর খাটাস। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, 3 বার ব্রেকআপ। বলেই হাঁটা দেয়। সাদ কলার ঠিক করতে করতে বলে, তুমি যাচ্ছ? যাও, সামনে টেবিলে সুন্দরী মেয়েটাকে এনে দুজন মিলে খাবো। সুমনা শুনেই তেড়ে আসে। সাদের কলার ধরে বলে, তোকে খুন করে ফেলবো অন্য মেয়ের নাম নিলে মুখে। সাদ অবাক হওয়ার ভান করে বলে। ও মা, ব্রেকআপ না করে ফেললে? সুমনা আবার বসতে বসতে বলে, তুমি আমার বিয়ে করা স্বামী, ব্রেকআপ বলেও কিচ্ছু হবে না। বলেই খাওয়া শুরু করে। সাদ মুচকি হেসে সেও খেতে শুরু করে। মাঝে মাঝে সুমনাকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। তাদের দুষ্টু মিষ্টির ঝগড়া, খুনসুটি আর ভালোবাসা চলতেই থাকে। সন্ধ্যা 7টার দিকে রুদ্র আর ফারহান বাড়ির উদ্দেশ্যে বের হয়। গেট পেরোতেই দুজন মুখোমুখি হয়। একে অপরকে দেখে মুখ ঝামটা মেরে সামনের দিকে হাঁটা ধরতেই পাশাপাশি হয়ে যায়। এটা দেখে ফারহানের ভ্রু কুঁচকে ওঠে। রুদ্র তো প্রতিদিন ওই দিকেই যায়। তুই এদিকে আসছিস কেন? রুদ্র আর চোখে তাকিয়ে বলে, এটা কি তোর বাপের রাস্তা? ফারহান মুখ ঘুরিয়ে ভাবলেশীন গলায় বলে, অবশ্যই তোরও বাপের রাস্তা না। তো ফাটাবাজ বন্ধ কর। তোর মুখটা আগে বন্ধ কর, গন্ধ।
পেছনের গার্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে। এরা তো কথায় কথায় এমন লেগেই যায়, কখন না চুলাচুলি শুরু হয় সেই ভয়েই থাকে সারাক্ষণ। অফিস থেকে ফেরার পর থেকেই রুদ্রকে কেমন বদলানো লাগছে। না মেঘের সাথে ভালো করে কথা বলছে, না মুখে কোনো হাসি, কেমন গম্ভীর হয়ে আছে। মেঘ শরবত বানিয়ে নিয়ে যায়, দেখে রুদ্র ফ্রেশ হয়ে ল্যাপটপে বসা। মেঘ গ্লাসটা সামনে এগিয়ে দেয়। কিছু বলার আগেই রুদ্র না চেয়েই গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে আবার কাজ শুরু করে। মেঘের ভীষণ অস্বস্তি হচ্ছে। রুদ্র এমন করছে কেন? খারাপ লাগছে, যেন ইচ্ছে করে ইগনোর করছে। না পেরে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? রুদ্র কাটকাট গলায় উত্তর দেয়। কিছু না। মেঘ ফের বলে, তো আমার সাথে কথা বলছেন না কেন? রুদ্র এবার তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। রাগী স্বরে বলে, মেঘ, ডিস্টার্ব করো না তো, দেখছো না কাজ করছি। মেঘ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। রুদ্রের এমন ব্যবহার সে আশা করেনি। মনটা ভীষণ খারাপ হয়ে যায়, চুপচাপ নিচে নেমে যায়। রাতে খাবারের সময় ডাকতে গেলেও একই ব্যবহার। সবার সাথে খেয়ে রুমে এসে ফের ফোন নিয়ে বসে যায়। মেঘ এবার রেগে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? রুদ্র তাকায় স্বাভাবিক ভঙ্গিতে বলে, কিছু না। তো আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিভাবে বলছি? কেমন বিরক্ত হয়ে কথা বলছেন, কথা বলতে চাইছেন না? রুদ্র চোখ ঘুরিয়ে ফোনে তাকায়। কথা বলার ইচ্ছে নেই তাই? মেঘ চমকে তাকায়। মানে কি? কথা বলার ইচ্ছে নেই মানে? তা তুমি ভালো জানো। রুদ্রের কথায় মেঘের মনে বেশ আঘাত লাগে, তবুও নিজেকে সামলে কাছে বসে। প্লিজ বলুন না আমি কি করেছি যার জন্য রেগে আছেন? যে আমার কথা শোনে না তার কথা শোনারও ইন্টারেস্ট নেই আমার। বলেই বিছানায় শুয়ে পড়ে। মেঘ থম মেরে বসে থাকে। রুদ্র তো এমন নয়, হয়তো ভীষণ রেগে আছে। লাইট নিভিয়ে শুয়ে পাশে শয়। কিছুক্ষণ অপেক্ষা করে, হয়তো রুদ্র টেনে নেবে সেই আশায়, কিন্তু না, রুদ্র কিছুই করছে না। এবার যেন মেঘের বাঁধ ভেঙে যায়, চোখ টলমল করে ওঠে। পাশ ফিরে রুদ্রের বাহু ধরে নিজেকেই জড়িয়ে ফুপিয়ে কান্না শুরু করে। মেঘ কাঁদছে, রুদ্রের বুকে তার চোখের পানি পড়ছে। রুদ্র দু হাতে আগলে ধরেছে ঠিকই, তবে মুখে কোনো কথা নেই। মেঘ মাথা তুলে তাকায়। রুদ্র শান্ত চোখে তাকিয়ে আছে, কান্না ভেজা গলায় বলে, আপনি এমন করছেন কেন বলুন না, আমার অনেক খারাপ লাগছে। কি করেছি আমি? আর করব না এমন। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এইটা আগে ভাবা উচিত ছিল। আমি একবার না অনেকবার বলেছি আমাকে না জানিয়ে একা কোথাও যেও না। তো কালকে রাফানের সাথে দেখা করতে কার পারমিশন নিয়ে গিয়েছিলে? মেঘ চমকে যায়। রুদ্র জানলো কিভাবে? তারা তো লুকিয়ে গিয়েছিল। মেঘ আমতা আমতা করে বলে, আপনি কি করে জানলেন রাফান ভাই বলেছে? রাফানের কেন বলতে হবে? আমার বুঝি জানার লোক কম আছে? মেঘ মাথা নিচু করে থাকে। রুদ্র বলে, এবার সরো, ঘুমাও। কিন্তু মেঘ আরো জড়িয়ে ধরে অপরাধীর স্বরে বলে, রুদ্র সরি, আর এমন হবে না, আমি অনেক সরি। ছাড়াতে ছাড়াতে বলে, তোমার সরি নিজের কাছেই রাখো। এসব আদিক্ষেতা আমার সাথে চলে না। মেঘকে সরিয়ে দেয়। রুদ্র যে অনেক বেশি রেগে আছে বেশ বুঝেছে। মেঘ মুখ ভার করে বসে থাকে। রুদ্র চোখের উপরে হাত রেখে সোজা হয়ে শুয়ে আছে। হঠাৎ মেঘ রুদ্রের পেটের উপরে উঠে বসে পড়ে। রুদ্র কিছু বোঝার আগে মেঘের চুল টেনে ঠোঁটে ঠোঁট ঠুপিয়ে দেয়। প্রথমে হতভম্ব হয়ে রুদ্র চুপচাপ বোঝার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর বোঝা মাত্রই সেও মেঘকে টেনে নেয়। একে অপরের মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে লাগে। প্রায় 5 মিনিট পর হঠাৎ রুদ্রের ফোনে কল আসে। বিরক্ত হয়ে ফোন তুলে বলে, মেঘ এই অসময়ে আবার কোন আন্টির ছেলে কল দিল? লজ্জায় লাল, শ্বাস প্রশ্বাস দ্রুত, বিড়াল ছাড়ার মতো গুটিয়ে রুদ্রের বুকে লুকিয়ে আছে। রুদ্র দেখে সায়নের কল, রেগে কল কেটে ধরে। কিরে, কি অবস্থা? রুদ্র কড়া গলায় বলে, আমার অবস্থা পরে আগে তোর আর স্বাদের একটা ব্যবস্থা করতে হবে। সায়ন অবাক হয়ে, কিসের ব্যবস্থা? আমরা আবার কি করলাম? রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, অসময়ে বিরক্ত করে আটকানোর ব্যবস্থা। রুদ্রের কথায় মেঘ মুখ খিচে চোখ বন্ধ করে নেয়। সায়ন হেসে বলে, তুই যে বউয়ের সাথে নিক নিক করছিস আমি জানতাম না কি ভাই। কি বলতে কল দিয়েছিস সেটা বল। সময় নষ্ট করলে কপালে শনি আছে। সায়ন দ্রুত বলে, পরশু শুক্রবার আমরা ভেবেছি সবাই মিলে গ্রাম সাইডে পিকনিক করব, সবাইকে যেতে হবে। রুদ্র বলে, আচ্ছা ভেবে দেখবো, রাখ।
বলে কল কেটে দেয়। মেঘের দিকে তাকাতেই দেখে লজ্জায় গুটিয়ে আছে। হালকা হেসে মেঘকে নিজের থেকে কিছুটা ছাড়িয়ে ফের জড়িয়ে ধরে তার গলায় মাথা গুজে চোখ বুজে নেয়। শক্ত করে ধরে আছে, মনে মনে আওড়ায়। তোমার ক্ষতি করার চেষ্টা করছে কেউ, কে বা কারা এমন করছে আমি খুঁজে বের করবই। তোমার কিছু হলে আমার কি হবে বউ? পিহু বিছানায় শুয়ে শুয়ে তখনকার ঘটনা ভাবছে। অজান্তেই গালে হাত চলে যায়। হাল্লা গো, কি জোরেই না থাপ্পড় মেরেছে, এখনো মনে হলে মাথা ঝিমঝিম করে। ভাবনার মাঝে হঠাৎ মোবাইলে কল আসে। বিরক্ত মুখে না দেখে কল রিসিভ করে বলে, ইয়েস, আই এম পিহু স্পিকিং। ওপাশ থেকে ফারহানের গম্ভীর গলা ভেসে আসে। খেয়েছো? পিহু ভেবেছিল ভুল শুনেছে। দ্রুত নাম চেক করে দেখে সত্যিই ফারহান। চুপ করে থাকতে দেখে ফারহান ধমকে ওঠে। কি হলো, কথা কি কানে চাই না? পিহু আতকে উঠে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। আপনি? ফারহান কোনো উত্তর না দিয়ে আবার প্রশ্ন করে, গালে ব্যথা আছে? না। কিছুক্ষণ নীরব থেকে ফারহান নিচু স্বরে বলে, ওভাবে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি। পিহু অবাক হয়ে যায়। তাহলে কি সে গিল্টি ফিল করছে? এই ভেবে ভেতরটা খুশিতে ভরে ওঠে। কিন্তু সেই খুশিতে পানি ঢেলে ফারহান আবার কড়া গলায় বলে ওঠে, তবে তুমি যা করছো সেই দিক থেকে বিবেচনা করলে আমি একদম ঠিক করেছি, বরং আরও কয়েকটা দিলে ভালো হতো। বিয়াদব মহিলা। বলে ধাম করে কল কেটে দেয়। পিহু স্তব্ধ হয়ে বসে থাকে। সে কি অনুতপ্ত হয়েছিল নাকি উল্টে আবার রাগ ছাড়লো? মাথায় কিছুই ঢুকছে না। শুক্রবার সকাল 9টা। সবাই ঠিক সময় মতো রেডি হয়ে বসে আছে। রুদ্র, মেঘ, পিহু, সাদ, তাহমিদ সবাই একসাথে বসে আজকের পিকনিকে যাওয়ার অপেক্ষা করছে। এর মধ্যে টুকটাক নাস্তাও সেরে ফেলেছে তার সবাই। কিছুক্ষণের মধ্যেই গাড়ির হর্ন বেজে ওঠে। সায়ানরা এসেছে। বড়দের কাছে বিদায় নিয়ে নিচে নামতেই চোখে পড়ে 3টি মাইকো। সুমনা, রিকো এসেছে, যাদের আশা মূলত মেঘ আর পিহুর অনুরোধে। রুদ্ররা তাদের ফ্রেন্ডস নিয়ে মজা করবে আর তারা বসে বসে দেখবে নাকি? 2টি মাইকো ফিল আপ তার, আর লাস্টেরটা তাদের জন্য খালি। সায়ান সামনের গাড়ির ফ্রন্ট সিটে থেকে মাথা বের করে রুদ্রকে বলে, তুই গাড়িতে উঠে পড়। সায়ানের কথায় একে একে সবাই গাড়িতে উঠে বসে। সায়ানদের গাড়িগুলো রওনা দিয়েছে। তাদের মাইক্রোর পেছনে সিট দখল করে নিয়ে সাদ, রিক আর তাহমিদ। মাঝের সিটে ঘেঁষে বসে সুমনা, মেঘ, পিহু আর সামিয়া। সামনে ড্রাইভারের পাশেই বসেছে রুদ্র। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি গ্রামের আধা পাকা রাস্তা ধরে এগোতে থাকে। চারিপাশের দৃশ্য যেন একেবারে অন্য জগতে নিয়ে যাচ্ছে সবাইকে। মাঠে ছড়িয়ে ছিটিয়ে সবুজ ধান, কোথাও গরুর গাড়ি, কোথাও মানুষ চাষ করছে। জানালা দিয়ে আসা হাওয়ার সঙ্গে মাটির ঘ্রাণ মিশে যাচ্ছে। পুরোপুরি গ্রামীণ পরিবেশের অনুভূতি। গাড়ির ভেতরে হই হুল্লোড়, কেউ গান গাইছে, কেউ হাবিজাবি খাচ্ছে, চিপস, বাদাম, ঠান্ডা সব মিলিয়ে চলছে খাওয়া দাওয়া আর মজা। এক একজনকে পিঞ্চ মারছে, মজা উড়াচ্ছে। এভাবেই প্রায় 2 ঘন্টার জার্নি শেষে গাড়ি গন্তব্যে পৌঁছায়। সবার চোখে মুখে ফুটে ওঠে উত্তেজনা আর আনন্দ। তারা পৌঁছায় একটি রিসর্টে, যা গ্রামীণ পরিবেশের মাঝে অবস্থিত। দূর দূরান্তের শহর থেকে মানুষ আসে এখানে 1 বা 2 দিন পরিবার সহ থাকবার জন্য। আজ সবাই এখানেই থাকবে। সবাই একে একে নামতে নামতে চোখে পড়ে রুদ্রের সব বন্ধুদের। তাদের সঙ্গে সারা ও তার বোন মিষ্টিও আছে। মিষ্টি দৌড়ে আসে মেঘদের সাথে দেখে। এর মাঝে সবাই গিয়ে ফ্রেশ হয়ে নেয় যার যার রুমে। কাপলদের জন্য আলাদা 2টি রুম, বাকি 4টি রুমে ভাগাভাগি করে থাকবে সবাই। ফ্রেশ হতে হতে 12টা বেজে যায়। সবাই রান্নার আয়োজন শুরু করে। আর ছেলেরা রান্না করবে। পিহু আসার পর থেকে এদিক সেদিক ঘুরছে, ভাবছে ফারহান কোথায় গেল। গাড়ি থেকে নামার পর আর দেখেনি। কল্পনায় ব্যস্ত হয়ে একটু সাইডে চলে আসে। আশেপাশের পরিবেশ দেখে রিসর্টের পাশের ছোট নদীটি দেখতে চায়। দেখতে পেয়ে মোবাইল বের করে ছবি তুলতে শুরু করে। হঠাৎ পুরুষালী গলায় চমকে যায় পিহু। তা এখন নিঃশ্বাস কিভাবে নিচ্ছ? পেছনে ঘুরে দেখে ফারহান 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে। ফের বলে, কি হলো, নিঃশ্বাস কিভাবে নিচ্ছ? পিহু থমথমে মুখে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না। আমতা আমতা করে বলে, মানে কি বলছেন? বুঝছি না। ফারহান কুচকে বলে, কাল না মেসেজ দিলে? মেসেজ দিন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কে দিয়েছিল এই মেসেজ?
পিহু চমকে যায়, রাতের কথা মনে পড়ে সাথে সাথে কিছুটা লজ্জায় পড়ে যায়। মোবাইল যায় উল্টাপাল্টা মেসেজ দিকে সামনাসামনি তো বলতে পারবে না, এদিক সেদিক তাকাতে থাকে। আমি তো ভাবলাম শ্বাস না নিয়েই মরে গেছ, কিন্তু এখনো বেঁচে আছো যে। ফারহানের ঠাট্টার গলায় পিহুর হঠাৎ অভিমান হয়, মুখ চুপসে শান্ত গলায় বলে, মরে গেলেই হয়তো আপনি খুশি হতেন। দোয়া করেন মরে যাই যেন আপনাকে রেহাই দিই। বলেই চলে যেতে নেয়। তবে কথাটা ফারহানের বুকে তীরের মতো লাগে। পিহুর হাত ধরে আটকে দেয়, একটানে তার সামনে এনে দাঁড় করিয়ে বলে। একদম আমাকে রাগ দেখাবে না। পিহু তাকিয়ে জোরে বলে, দেখাবো দেখাবো তো কি করবেন? ফারহান কিছু বলতে যায়, তখনই তার মোবাইলে কল আসে। ফারহান তা ধরতে যাবে, তার আগেই পিহু ছো মেরে মোবাইল নিয়ে নেয়। হ্যালো, কে? ফারহান ভাই। ফারহান বেবি নাই, আই এম হার ওয়াইফ স্পিকিং। সো হোয়াট ইজ ইউর সমস্যা অ্যান্ড গেট লস্ট। ফোনের অপর পাশের ছেলেটি অবাক হয়ে নাম্বার চেক দিয়ে আবার কানে ধরে। আরে আজব, আপনি কে ফারহান ভাইয়ের মোবাইলে? আপনাকে ভাবি ভাবি আপনার আনরোমান্টিক ভাইয়ের লগে ইটিস পিটিস করতেছি, পরে কল দেন দেবরজি। আপনাকে ভাবি ভাবি আপনার আনরোমান্টিক ভাইয়ের লগে ইটিস পিটিস করতেছি, পরে কল দেন দেবরজি। বলেই কল কেটে দেয়। পিহু এবার ফারহানের হাতে ফোনটা দেয়। ফারহান রাগী চোখে তাকিয়ে আছে। কি করলে এটা? পিহু তার কথায় পাত্তা না দিয়ে চুল এদিক সেদিক করে যেতে যেতে গায়, তোমার যত ভাই ব্রাদার ডাকবে আমায় ভাবি, আমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি। ফারহান পিটপিট করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। তার ছেঁড়া মেয়ে মাত্র রাগ দেখায়, আবারও মাত্রই মুড চেঞ্জ, বাদরামি শুরু। মুখ দিয়ে বেরিয়ে আসে সেই চিরচেনা শব্দ, বেয়াদব মহিলা। এদিকে দূর থেকে কেউ একজন এইসব কিছু পর্যবেক্ষণ করছিল। দুপুর 2টা বাজে। ছেলেরা পাশের মসজিদ থেকে নামাজ আদায় করে এসে রান্নায় হাত দেয়। মেয়েরা সব কেটে কুটে ঘুচিয়ে রেখেছে। রুদ্র রান্না করছে, বাকিরা সাহায্য করছে। মেঘ অবাক হয়ে দেখে বলে, পাশ আপনি রান্নাও পারেন? থেকে শান্ত বলে, সি ভাবি সি, জামাই কি কি করতে পারে জানেনই না দেখছি। আমাদের রুদ্র তো পাক্কা রাঁধুনি, কলেজ লাইফ থেকেই পিকনিকে গেলেই সে রাঁধে। মেঘ কিছুটা লজ্জিত হয়। ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করছে, ধোয়া উঠছে। মেঘ সামনে বসে দেখছে রুদ্র কি সুন্দরভাবে চামচ নাড়ছে, পরনে হাতাকাটা গেঞ্জি, বডি যেন পুরো উন্মুক্ত। মেঘ কিছু বলছে না, চুলার সামনে অনেক গরম, সেজন্য নয়তো এতক্ষণে ঝাড়ি দিয়ে চেঞ্জ করাতো। অন্যদিকে যাও। রুদ্রের কথায় মেঘের ধ্যান ভেঙে যায়, ভ্রু কুচকে বলে, কেন এখানে থাকি না? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, এখানে ধোয়া উঠছে, শ্বাসকষ্ট হবে, যাও অন্যদিকে। বাধ্য হয়ে মেঘ চলে যায় পিহুদের কাছে। এদিকে সবাই মিলে কিছু প্ল্যান করছে, তা দেখে মেঘ এগিয়ে যায়। দেখে রিকের হাতে ম্যাচ লাইট, তাহমিদের হাতে বোমা। তাহমিদি এনেছে এগুলো ফাটাতে। পাশে সুমনা, পিহু, মিষ্টি, সারা, সামিয়া দাঁড়িয়ে। মেঘ আসতেই রিক সবাইকে বলে, শোনো, সবাই গাছের আড়ালে থাকো, আমি আগুন ধরিয়ে এখানে রেখে আসছি। এটা অনেক ডেঞ্জারাস বোম কিন্তু। সবাই দ্রুত আড়ালে দাঁড়ায়। রিক বোমের লেজে আগুন ধরিয়েই দৌড়। এক দৌড়ে তাদের কাছে আসে। আসার 1 সেকেন্ডের মধ্যেই বোমা ফুটে বিকট শব্দে। সাথে সাথে মেঘ, পিহু, সামিয়া, মিষ্টি, সারাও চিল্লিয়ে ওঠে। রুদ্ররা হকচকিয়ে ছুটে আসে। কিছুটা সামনে এগিয়েই ছেলেরা আশ্চর্য হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সামনে সবাই থমথমে। হঠাৎ শান্তরা জোরে হেসে ওঠে। মেঘরা দাঁড়িয়ে আছে, মুখে জামায় কালির দাগ, চুলটুলো আওলা ঝাওলা। তাদের হাসতে দেখে মুখ ভোতা করে আছে। সাদ হাসতে হাসতে বলে, কিরে, তোদের এই অবস্থা কি করেছে? পিহু রিকের দিকে তাকিয়ে রেগে বলে, এই হতচ্ছাড়া বোমা ফাটিয়েছে। বোম না রেখে ম্যাচ রেখে বোম হাতে নিয়ে আমাদের কাছে চলে গেছে। পিহুর কথায় সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রুদ্র রাগী গলায় বলে, ঠিকই হয়েছে, এত বাদরামি করতে কে বলেছে? এক্ষুনি সব কটা ফ্রেশ হয়ে আয়। রোদ্রের ধমকে সবাই একে একে ভেতরে চলে যায়। এভাবেই রান্না শেষ হতে হতে বিকাল হয়ে যায়। সবাই খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়ে আশেপাশে একটু ঘুরোঘুরি করে। সন্ধ্যা 7টা বাজে। সবাই গোল হয়ে বসে আছে রিসর্টের সামনে। এখন সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। পাশে শান্ত, রাহুল মিলে সব ব্যবস্থা করে। হঠাৎ সারা উঠে বলে,
চল সবাই ট্যুর ডেয়ার খেলি। তার কথায় সবাই রাজি হয়, তবে রুদ্র, ফারহান এরা মোটেও ইন্টারেস্টেড না। সায়ান বারবার তাদের বলছে, তা দেখে রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলে। বললাম তো তোরা খেল, আমি এখানেই আছি। রুদ্রর কথায় ফারহান পাশ থেকে খুঁচা দিয়ে বলে। রসকসহীন মানুষের দ্বারা কি আর সব হয়? ফারহানের কথায় রুদ্র কড়া চোখে তার দিকে তাকায়, গলা উঁচিয়ে বলে। তোর আছে রস? ফারহান ভাব নিয়ে বলে। অবশ্যই। রুদ্র বাঁকা হেসে বলে। কোন রস? ওই যে তোর ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে, ওইটাকে রস ভাবছিস না তো? ওইটা রস না রে পাগল। রুদ্রের কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। ফারহান একবার কড়া চোখে তাকিয়ে ফের চোখ সরিয়ে নেয়। যেটা ভেবে তুই অভ্যস্ত সেটা কি আর সবাই জানে? সবাই কি আর তোর মতো? রুদ্র কলা ঠিক করতে করতে বলে। অবশ্যই সবাই আমার মতো না, আমি দুনিয়াতে এক পিস, চাইলেও কেউ এত ভালো হতে পারবে না। রুদ্রের কথায় ফারহান ভাবলেশীনভাবে বলে ওঠে। ওহে, আমি তো ভুলে গিয়েছিলাম, তুই হলি শাহাসুফি ফিরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, ওলিয়া আজম, নেওয়াজে আকরাম, মুহাদ্দিসে আল্লাহ কুতুবে তাম, শাইখিয়া হাফিজিয়া আলহাজ হজরত মাওলানা বংশধর উরফে মাওলানা রুদ্র চৌধুরী। ফারহানের মুখে এত বড় নাম শুনে একজন চোখ বড় বড় করে বোকার মতো তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড যেতেই যেন গগন ফাটিয়ে হাসির রোল পড়ে যায়, আর একটা আরেকটার উপরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। মুহূর্তেই জায়গাটা হাসির রাজ্যে পরিণত হয়। পিহু তো হাসতে হাসতে ফারহানের কাঁধে জুড়ে একটা থাপ্পড় মারে। এটা তার অভ্যাস, হাসতে হাসতে কাউকে ঠুস ঠাস মারা। ফারহান পাশে ছিল বিদায় সেই খেয়েছে। ফারহান সাথে সাথে রাখি চোখে তাকায়। মুহূর্তেই পিহুর হাসি বন্ধ হয়ে যায়। কি করেছে বোধগম্য হতেই ফারহানের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দেয়। ফারহান গম্ভীর মুখে চোখ সরিয়ে নেয়। এদিকে রিক হাসতে হাসতে বেহুশ হওয়ার উপক্রম। সাদ সেই ফাঁকে নিচে থেকে খেয়ে ফেলে রাখা একটা চুইংগাম তুলে রিকের মুখের ভরে দেয়। সাথে সাথে রিকের মুখ বন্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে। এই কাহিনী দেখে সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। রিক বেশ কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করে সাদ করলোটা কি। যখনই মাথায় আসে নিচে ফেলা অন্যের চিবানো চুইংগাম মুখে দিয়ে দিয়েছে, সাথে সাথে মুখ থেকে ফেলে ওয়াক ওয়াক শুরু করে। রিক দৌড়ে রিসর্টের ভেতরে ঢুকে যায়। এদিকে রিকের কাণ্ডে সবাই আরও একবার হাসিতে মেতে ওঠে। এক একজন পেটে হাত দিয়ে বসে আছে। মিষ্টি উঠে বলে। অনেক হয়েছে হাসাহাসি, আর পারছি না, প্লিজ তোমরা বন্ধ করো, আমি পানি খেয়ে আসি। সায়ান ফাঁকে বলে। তাহলে আমার জন্য আনিস। একে একে সবাই বলছে পানি আনতে। মিষ্টি ঘরে ঢুকতেই চুপি চুপি পা ফেলে ওয়াশরুমের সামনে যায়। মূলত রিককে জ্বালাতন করতেই এসেছে। ভেতরে দেখে রিক ওয়াক ওয়াক করছে আর কুলি করছে। তা দেখে হেসে ওঠে। কারো খিলখিলিয়ে হাসার শব্দে রিক পেছনে ফিরে তাকায়। মিষ্টিকে দেখে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে। মিষ্টি হাসি থামিয়ে নাক কুচকে বলে। ছি ছি, কী সব ময়লা মুখে নিয়েছো, ইয়াক! এই ঠুটে আমি জীবনেও চুমু খাবো না। রিক চোখ ছোট ছোট করে বলে। না, দরকার হয় বিয়ের পর জীবন চুমু না খেই আর কথা বলার আগেই হঠাৎ রিক মিষ্টির দিকে এমন চোখে তাকিয়ে এগোতে থাকে, তা দেখে মিষ্টি ভড়কে যায়। এক পা করে পিছিয়ে যেতে থাকে। আটকে আটকে গলায় বলে। সামনে এগোচ্ছ কেন? রিক ধীর গতিতে বলে। মিষ্টি চমকে যায়, দ্রুত বলে। তাহলে আমি রান্নাঘর থেকে চিনি এনে দিচ্ছি। রিক মাথা ঝাঁকিয়ে বলে। মিষ্টি আরো দু কদম পিছিয়ে গিয়ে হালকা জোরে বলে। কাকে? রিক তার দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে। সাথে সাথে মিষ্টি রিককে এক ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে রিক তার কাণ্ডে হাসতে শুরু করে, মুখে ফুটে ওঠে। ট্রুথ ডেয়ার খেলা শুরু হয়ে গেছে। একে একে একজন আরেকজনকে ডেয়ার দিচ্ছে, ট্রুথ দিচ্ছে।
এই যেমন রিককে অলরেডি মেয়ে সাজিয়ে নাচিয়েছে, এবার রুদ্রের পালা। আসতেই সে ট্রুথ নেয়। সায়ন হালকা মুচকি হেসে জিজ্ঞেস করে, তুই ভাবিকে কি দেখে ভালোবেসেছিস? কোন কারণে? তার কথায় সবাই আগ্রহ নিয়ে তাকায়। মেঘও চেয়ে আছে উত্তর শোনার আশায়। রুদ্র এক মুহূর্ত চুপ থাকে, তারপর গলার স্বরটা একটু ভারী করে মেঘের দিকে চোখ রেখে বলে, আমি মেঘকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। তখন স্পেসিফিক কি দেখে ভালোবেসেছি জানি না, তবে তার হাসি, তার সরলতা, তার চোখের তাকানোয় যে শান্তি অনুভব করেছি, সবকিছু একসাথে মিলে আমাকে ধমকে দিয়েছিল। এখন যদি বলতে বসি ঠিক কোন দিকটা আমাকে টানে, তাহলে হয়তো সারা জীবন লেগে যাবে, তবু শেষ হবে না। মেঘ আমার কাছে শুধু একজন মানুষ না, সে একটা অনুভূতি, যাকে দেখে প্রতিদিন নতুন করে বাঁচতে ইচ্ছে করে। রুদ্রর কথায় সবাই বাহবা দিয়ে ওঠে। একজন শীষ বাজাচ্ছে। রুদ্র ভাই প্রেমিক পুরুষ হয়ে গেছে এসব বলছে, তবে এদিকে মেঘ যেন অবাক, মাথা ঘুরপাক খাচ্ছে। তাকে প্রথম থেকেই ভালোবাসে মানে কথাটা তার হজম হচ্ছে না। রুদ্রকে জিজ্ঞেস করতে হাঁসফাঁস করছে। মেঘের ঘোর কাটে সায়নের কথায়। নিজের মনে প্রশ্ন দমিয়ে রেখে তাদের দিকে ফোকাস দেয়। সায়ন এবার সাদকে চেপে ধরে। এখন তুই বল, তুই প্লে বয় টু একদম লয়াল কিভাবে হয়ে গেলি? সাদ মাথা চুলকে বলে, এখানে বলতে হবে, মানে বড় ভাই আছে তো। পাশ থেকে শান্ত তার কাঁধে থাপ্পড় মেরে বলে, নাটক কম করো প্রিয়, গপ নিয়ে বড় ভাইদের সামনে বসে থাকতে লজ্জা নেই? বলতেই লজ্জা। সাদ মুচকি হেসে বলে, জানি না কিভাবে কখন আমি সত্যি সুমনার মাঝে আটকে গেছি। দিনের পর দিন তার সাথে সময় কাটাতে কাটাতে বুঝেছি এই মেয়েটাকেই আমার ভিতরে সব জায়গা পুরোপুরি দখল করে নিয়েছে। এই বলদ মেয়ের মাঝে আটকে গেছি একদম বলদামি দেখে। এর মধ্যে কোনো সমস্যা দেখিনি, তাই আরও ভালো লেগেছে। তবে একমাত্র সমস্যা যদি বলতে হয়, ও একটু বেশি খায়, তবে সেটা নিয়েও আমি খুশি। সবাই মিটিমিটি হাসছে। এদিকে সুমনা কড়া চোখে তাকিয়ে আছে। তাকে প্রশংসা করছে নাকি অপমান করছে? তার খাওয়া নিয়ে আবার খুঁটা হাত দিয়ে দেয় জোরে এক গুতা সাদের পেটে। এর মধ্যে এভাবেই তাদের আড্ডা মাস্তি চলতেই থাকে। প্রায় রাত 11টার দিকে সারা পিহুরা সবাই মিলে মেয়েকে জোর করে রেডি করে ঘরে বসিয়ে চলে যায়। মূলত এটা সারারই প্ল্যান, সাথে পিহু সুমনা মিলিত। তাদের উপরে রেগে মেঘ থমথমে মুখে বসে আছে। তাদের একটাই কথা, যেভাবে আছে সেভাবেই যেন বসে থাকে। ঘর থেকে অন্য কাপড়ও নিয়ে গেছে, তবে মেঘের এখনো ভয় হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘ ফট করে অন্ধকারেই উঠে দাঁড়ায়। এদিকে রুদ্র ঘরে ঢুকেই দেখে অন্ধকার। ভ্রু কুচকে আসে, তবে মেঘ কি পিহুদের সাথে ভাবতে ভাবতে সুইচ টিপে লাইট জ্বালালো। হঠাৎ ঘর আলোকিত হতেই সামনে যে দৃশ্যটা ধরা দিল, কিছুক্ষণ সে একেবারে স্তব্ধ হয়ে গেল। পাতলা সিল্কের লাল শাড়ি পরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তাকে যেন আগুনে মোড়া এক রূপকথার সবচেয়ে সুন্দর আকর্ষণীয় চরিত্রটা লাগছে। তার পিঠের হালকা বাঁক, কোমরের সরু রেখা আর শাড়ির সাথে গায়ে মিশে যাওয়া শরীরের সৌন্দর্য সবকিছুই রুদ্রের চোখে ধরা দিচ্ছে। রুদ্র মেঘকে এমন রূপে দেখে যেন একেবারে ঘায়েল হয়ে গেছে। নিজেকে সামলানো আর তার পক্ষে সম্ভব হলো না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেঘের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে চেয়ে রইল তার চোখে, দৃষ্টি যেন ছিঁড়ে ফেলার মতো গভীর। মেঘ একবার তাকিয়ে ফের চোখ সরিয়ে ফেলে। এই চোখে তাকানো দুষ্কর। সে লজ্জায় মাথা নিচু করে নিঃশ্বাস আটকে রেখেছে। রুদ্র হঠাৎ মৃদু নেশাগ্রস্তের মতো মুখ গুজে দিল মেঘের গলায়। মেঘের শরীরের উষ্ণ ঘ্রাণ যেন তাকে আরও পাগল করে তুলল। হাসকি ভরাট গলায় রুদ্র ফিসফিস করে বলে, এভাবে শাড়ি পরেছো কেন? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, সারা আপু পরিয়ে দিয়েছে জোর করে। রুদ্রর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তার হাত ধীরে ধীরে মেঘের শরীরের উপরে ঘুরে বেড়াতে লাগলো, কখনো কোমর, কখনো পিঠ। প্রতিটি ছোঁয়াতেই মেঘ শিরে উঠছিল, আর রুদ্র যেন ডুবে যাচ্ছিল তার রূপ ঘ্রাণ উষ্ণতার এক অন্তহীন নেশায়। তার আঁচলের ভেতরকার বাঁকে হাত যেতেই মেঘ ফট করে রুদ্রের হাত চেপে ধরে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। রুদ্র থেমে গিয়ে গভীরভাবে তাকায় মেঘের দিকে, তারপর হঠাৎ এক ঝটকায় কোলের মধ্যে তুলে নেয়। মেঘ দু হাত দিয়ে রুদ্রের গলা শক্ত করে আঁকড়ে ধরে। রুদ্র তাকে নিয়ে এসে বিছানায় বসে, কণ্ঠে অদ্ভুত কোমলতা নিয়ে ডাকে, মেঘ। মেঘ চমকে তাকায়। রুদ্রের গলায় যেন এক অদৃশ্য নেশা। তার দৃষ্টি গিয়ে থামে মেঘের ঠোঁটে। লাল লিপস্টিকে লেপটে থাকা সেই ঠোঁট জোড়ায়। বুড়ো আঙ্গুল বেয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, এখন কি করব বলো?
তুমি সব বাঁধ ভেঙে দিলে। আমার আর নিজেকে থামানোর সাধ্য নেই বউ। মেঘের কান লাল হয়ে উঠছে, নিঃশ্বাসে বুক দ্রুত ওঠানামা করছে। সে আরও জোরে রুদ্রের কলার চেপে ধরে। এই দৃশ্য যেন রুদ্রকে আরও পাগল করে তুলছে। নিজেকে আর আটকে রাখতে পারে না সে। মেঘের চুলের ভাঁজে হাত ডুবিয়ে উন্মাদের মতো সাথে তার অধর জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। শ্বাসরুদ্ধ করা আবেগে চুম্বন ছড়িয়ে পড়ে। তার হাত অবাধ্যভাবে ঘুরে বেড়ায় মেঘের শরীরে, নিষিদ্ধ বাঁকে বাঁকে। রুদ্রের উন্মাদনা সামলাতে পারছে না মেঘ। শ্বাসরুদ্ধ হয়ে আসায় সে ঠেলতে শুরু করে, কিন্তু বলিষ্ঠ দেহের সঙ্গে পেরে ওঠা যায় নাকি। শেষমেশ না পেরে রুদ্রের ঠোঁটে দাঁত বসায় সে। রুদ্র তড়িঘড়ি তাকে ছেড়ে দেয়। অবশেষে মুক্ত হয়ে মেঘ হাঁপিয়ে ওঠে। রুদ্র মেঘকে ধীরে ধীরে বিছানায় শোয়ায়, নিজেকে তার উপর আলতো করে ঝুঁকিয়ে রাখে, গলায় ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। নিঃশব্দ স্পর্শে মেঘের শরীরে আগুন জ্বলছে যেন। মেঘ রুদ্রের শার্ট শক্ত করে ধরে রাখে। আস্তে আস্তে রুদ্রের হাত চলে যায় শাড়ির দিকে। একটানেই খুলতে গেলেই মেঘ হঠাৎ তার হাত ধরে ফেলে। রুদ্র থেমে যায়, মাথা তুলে চোখে চোখ রাখে মেঘের দিকে। মেঘ মাথা নাড়িয়ে বারবার না না করছে। তা দেখে রুদ্র অসহায় কণ্ঠে বলে, বউ প্লিজ আজ না করো না। আমার পক্ষে নিজেকে দমিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। বলেই মেঘের উত্তরের আশা না করে বুকের উপরে থেকে আঁচল সরিয়ে ফেলে এক টানে। আস্তে আস্তে হাত বাড়ায়। মেঘ রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে নেয়। ভীত হয়ে বসে আছে। মেঘের এহেন কাণ্ডে রুদ্র বেশ রেগে যায়। মেঘের দিকে তাকাতেই তার ভীত চেহারা দেখে আরও রাগ বেড়ে ওঠে। দুই বাহু চেপে ঝাঁকিয়ে ওঠে। এই তোমার সমস্যা কি? যখনই কাছে আসি সরিয়ে দাও। আমার স্পর্শ খারাপ লাগে বলো? মেঘ মাথা নিচু করে আছে, মাথা এদিক সেদিক করে না বোঝায়। তা দেখে রুদ্র রেগে আবারও বলে ওঠে, তো সমস্যা কোথায় তোমার? আমি তোমার স্বামী। তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার ছোঁয়ার অধিকার আছে। বিয়ের 6 মাস হয়ে যাচ্ছে। এতদিন ধরে তোমাকে সময় দিয়েই আসছি। তোমার দিক আমি বুঝছি, তুমি কি আমার দিক বুঝো না? নাকি বুঝাও না বোঝার ভান করো? আমি কি মানুষ না? আর কত ওয়েট করব? আর কত কন্ট্রোলে থাকবো? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রুদ্রের প্রতিটি কথায় মেঘ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে রুদ্র বিরক্ত হয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। ধপধপ পায়ে বারান্দায় চলে যায়। গিয়েই নিকোটিনের ধোঁয়ায় নিজেকে শান্ত করতে লাগে। এদিকে মেঘ কাঁদছে খুব, নিজেকে ভীষণ অপরাধী লাগছে। রুদ্রকে কয়েকবার ডেকেও তার থেকে উত্তর আসেনি। রেগে ভীষণ। এদিকে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ, মোবাইলে কথা বলছে। সকাল 6টা বাজে। মেঘের চোখে ঘুম নেই। রুদ্র কিছুক্ষণ আগে বারান্দা থেকে এসে শুয়েছে। সারা রাত বারান্দাতেই ছিল। তার সাথে ভালো করে একটা কথাও বলেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠে। বারান্দায় পা রাখতেই নাক কুঁচকে যায়। নিচে সিগারেটের ছাই পড়ে আছে। হয়তো পুরো এক প্যাকেট শেষ করেছে। হতাশ হয়ে ঘর থেকে বের হয়। বাইরে যাবে মনটা ফ্রেশ করতে, তবে শাড়ি চেঞ্জ করতে হবে। তাই সারার রুমে নক করে। সবাই ঘুমিয়ে আছে। কয়েকবার নক করতেই সারা এসে দরজা খুলে চুল মুছতে মুছতে বলে, আরে মেঘ, কিছু লাগবে? মেঘ সারাকে দেখে অবুঝের ন্যায় প্রশ্ন করে ফেলে, এত সকালে গোসল করে ফেলেছেন আপু? সারা দুষ্ট হেসে বলে, কেন, তুই বুঝি করো নাই? সারার ইঙ্গিত বুঝতেই নিজেকে নিচে মনে মনে গালি দেয়। কিসব প্রশ্ন করছিল ভেবে। আপু, আমার কাপড়ের ব্যাগটা দিন, চেঞ্জ করে একটু হাঁটতে বাইরে যাব। মেঘের কথায় সারা ভেতরে থেকে ব্যাগ নিয়ে আসে। ধরো, ফ্রেশ হয়ে আসো। আমিও যাব, ড্রয়িং রুমে আসি। মেঘ কাপড় নিয়ে নিজেদের ঘরে চলে আসে। বিছানায় চোখ যেতেই দেখে রুদ্র খালি গায়ে উপর হয়ে ঘুমিয়ে আছে। প্রায় 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বের হয়। তারপর সারার সাথে তাদের রিসর্টের সামনের কাঁচা রাস্তায় হাঁটার উদ্দেশ্যে যায়। সকালে ফ্রেশ পরিবেশ, আশপাশটা সবুজে ঘেরা, হালকা বাতাসে একটু একটু ঠান্ডাও লাগছে। দুজনেই টুকটাক কথা বলে এগোচ্ছে। হঠাৎ মেঘ একটা প্রশ্ন করে বসে, আপু, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক না হলে কি স্বামী বদলে যায়? সারা একবার সন্দিহান চোখে তাকায় মেঘের দিকে, তারপরে শান্ত গলায় উত্তর দেয়, সব পুরুষ মানুষ চেঞ্জ হয়ে যায় এমনটা না। অনেক স্বামী ধরে স্ত্রীকে সময় দেয় না, কারণ তারা বুঝে যে শরীর সম্পর্ক মানে শুধু সেই শরীর নয়, এখানে আবেগ, বিশ্বাস, সম্মান আর মানসিক প্রশান্তি দরকার। কিন্তু অনেকের সমস্যা দেখা দিতেই পারে যদি মাসের পর মাস বা বছরের পর বছর স্বামী স্ত্রীর মধ্যে
শারীরিক সম্পর্ক না হয় তখন স্বামী মানসিকভাবে হতাশ বা একাকী অনুভব করতে পারে। এতে ঝগড়া, দূরত্ব, বিরক্ত এমনকি অন্যদিকেও ঘটনাও ঘটতে পারে। মেঘ অনেক মনোযোগ দিয়ে সারার প্রতিটি কথা শোনে। লাস্টের কথাগুলো শুনে তার ভেতরে ভয় লাগতে শুরু করে। মেঘকে মনমরা হতে দেখে সারা প্রশ্ন করে। তোমাদের মধ্যে সব ঠিক আছে তো মেঘ? মেঘ চমকে তাকায়, আমতা আমতা করে বলে। হ্যাঁ হ্যাঁ। মেঘকে এমন অপ্রস্তুত হতে দেখে সারা কিছু একটা আন্দাজ করে বলে। দেখো মেঘ, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলতে পারো আমাকে। না 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 আপু, তেমন কিছু না। ওই আর কি, ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, তাই মনে প্রশ্ন জাগলো। সারাও আর ভাবে সত্যিই বলেছে, তাই আর মাথা ঘামায়নি। টুকটাক কথায় সারা জিজ্ঞেস করে। আচ্ছা, তোমাদের মধ্যে দূরত্ব কেমন? সারার প্রশ্নে মেঘের মুখের খুশির ঝিলিক ফুটে ওঠে। সে আনমনেই বলতে লাগে, উনি অনেক কেয়ারিং একটা মানুষ। বেস্ট হাজব্যান্ড ফর এভার, বেস্ট হাজব্যান্ড ফর এভার। উনি আমার ছোট বড় সব বিষয়ের প্রতি খেয়াল রাখেন। আমাকে ভালো রাখতে, খুশি রাখতে সর্বদা চেষ্টা করেন। এক কথায় উনি হাজব্যান্ড ম্যাটেরিয়াল। মেঘের কথায় সারা হেসে বলে। বাহ বাহ, দূরত্ব মানে প্রেমে ভালো করে পড়েছো। এর মধ্যে কারো উপস্থিতিতে দুজনেই পেছন ঘুরে তাকায়। দেখে রাহুল আসছে তাদের দিকেই। রাহুলকে দেখে সারা ভ্রু কুচকায়। কি রে, ঘুম শেষ? রাহুল তাচ্ছিল্য করে বলে। ঘুম হলে তো শেষ হবে। সারা রাহুলকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। কেন ঘুম হয়নি? আচ্ছা, কি হয়েছে তোর? কেমন চেঞ্জ হয়ে গেছিস? আগের আমাদের সেই রাহুল হাসি খুশি এখন কেমন জানি অপরিচিত লাগে। রাহুল ম্লান হেসে বলে। দূর, তোদের মনের ভুল, আমার কিছু হয়নি, এমনি মাথা ব্যথায় ঘুম হচ্ছিল না। সারা চিন্তিত হয়ে বলে। তো আমাকে বললি না রাতে? মুভ ছিল আমার কাছে, লাগাইলে আরাম লাগতো একটু। রাতে কাপলদের মাঝে কাবাবে হাড্ডি হতে যাব। তারা একটা কিল বসায় রাহুলের কাঁধে। সারা চা বানানোর উদ্দেশ্যে চলে যেতেই মেঘ রাহুল নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। মেঘ একধারে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে অন্য কিছু, অন্য চিন্তা। হঠাৎ রাহুলের ডাকে ধ্যান ভাঙে। কেমন আছো মেঘ? মেঘ আলতো হেসে বলে, কিছু। জি আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া। আপনার কি অবস্থা? আমিও আছি এরকম। তখন চুপ থেকে রাহুল মেঘের দিকে তাকায়। কি মায়ায় ভরা মুখ। এই মুখের দিকে তাকালেই তো যন্ত্রণা আরও বেড়ে যায়। সে তো আসতে চাইছিল না এই কারণেই। রুদ্রের সাথে মেঘকে দেখলে নিজেকে আর সামলাতে পারে না। রুদ্রের প্রতি ক্ষোভ জন্মায়। কালকের পর থেকে তো রুদ্রের সাথে কথাই বলছে না। রুদ্র যদি মেঘকে প্রথম থেকেই ভালোবেসে থাকে তবে রাহুলকে বলতে সমস্যা কী ছিল? তাহলে অন্তত নিজেকে আগে থেকেই গুটিয়ে নিত। গভীর এক নিঃশ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করে। তোমরা সুখী আছো তো মেঘ? মেঘ হঠাৎ এমন প্রশ্নে চমকে তাকায়। রাহুল এমন প্রশ্ন কেন করল ভাবছে। নিজেকে সামলে বলে, জি আলহামদুলিল্লাহ। এর মধ্যেই সারা চা নিয়ে হাজির হয়। তারপর বেশ অনেকক্ষণ সবাই নদীর পাড়ে বসে আড্ডা দেয়। তারপরে গিয়ে মেঘ সারা মিলে নাস্তা বানাতে লাগে সবার জন্য। একে একে সবাই উঠে গেছে, এক একজন ফ্রেশ হচ্ছে। সুমনাকে তো পিহু টেনে টুনে তুলেছে, এমন ঘুম দিচ্ছিল। বেচারি আর একটু ঘুমাতে চেয়েছিল। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। চোখে এখনও ঘুম। তাদের ওয়াশরুমে পিহু ঢুকেছে, তাই অন্য রুমে যাওয়ার জন্য বের হয়। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে পাশের রুমে উকি দিতেই দেখে কেউ নেই। সে ওয়াশরুম খালি ভেবে রুমে পা দেয়। তবে ভেতরে যেয়ে দেখে এতেও কেউ আছে। বিরক্ত হয়ে আসতে নেয়, তবে সাদের ডাকে পেছনে ফিরে। ঘুম ভেঙেছে ম্যাম? সাদ বারান্দায় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখে মুচকি হাসি। সুমনা পেছনে ফিরতেই সাদের চোখ যায় তার দিকে। চুল উস্কো খুস্কো হয়ে আছে, ঘুম ঘুম চোখ, মুখটা ফোলা ফোলা। এমনিতেই গুলুমুলু, এখন আরও টমেটো লাগছে যেন। সাদের যেন হার্টবিট মিস যায়। সুমনা এগিয়ে এসে বলে, সাদ। ওয়াশরুম ফাঁকা কিনা দেখতে এসেছিলাম। আরেকটু এগিয়ে সুমনার দুই গাল দুই হাতে আঁচলাই নিয়ে মুখটা উপরে তুলে বলে, তোমাকে অনেক কিউট লাগছে জান, ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। সুমনার চোখ বড় বড় করে তাকায়। আরে ছাড়ো, কেউ চলে আসবে। কী সব বলে, ছি ছি, ছাড়ো। সাদ ছাড়ে না, উল্টো তার ফোলা ফোলা গাল চেপে ধরে, টানা কয়েকটা চুমু বসিয়ে দেয়। সুমনা তো লজ্জায় চোখ বুজে নেয়। এখানে সিঙ্গেলরা উপস্থিত আছে, দেখে শুনে কাজ করা উত্তম।
হঠাৎ কারো গলায় দুজনেই হকচকিয়ে ছিটকে যায়। তাকিয়ে দেখে রিক ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাদের লজ্জা পেতে দেখে রিক ঘর থেকে বেরোতে বেরোতে টিটকারি মেরে বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রিক দাঁড়িয়ে আছে বারান্দায়, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। বুকে টিপ টিপ ব্যথা করছে। চাইলেও কি সব কিছু মেনে নেওয়া যায়? চোখের সামনে নিজের চাওয়া মানুষটাকে অন্যের প্রেয়সী হতে দেখা, এটা কি খুব সহজ ব্যাপার? সে নিজের মনকে কন্ট্রোল করার পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও মনের এক কোণে প্রশ্ন থেকেই যায়, সাদের জায়গায় যদি আমি থাকতাম খুব কি বেশি ক্ষতি হয়ে যেত? রিকের কাছে বর্তমানে অনুভূতিকে খুব ভয়ঙ্কর অস্ত্র লাগছে, যা তাকে বারবার আঘাত করছে। মনে মনে আওড়ায়, তুই যাকে ভালোবেসেছিস সে তোকে ভালো না বাসলেও বাকি, তোকে ভালোবাসার মানুষ তো ঠিক আছে রিক। কথাটা ভাবতেই মিষ্টির হাসি খুশি মুখ ভেসে ওঠে চোখের সামনে। তার পাগলামি, তার দুষ্টুমি সব যেন ভাসতে থাকে। মুহূর্তেই মুখে মুচকি হাসি ফুটে ওঠে। নিজেকে নিজেই বলে ওঠে, আমাকে ভালোবাসতে মিষ্টি আছে, আমার মিষ্টি, যার মনে একান্তই আমার বসবাস। তাকে কষ্ট দেব না, সব চিন্তার ঝেড়ে ফেলবো মাথা থেকে। তখনই মিষ্টির গলা ভেসে আসে। মনের ভুল ভেবে সেভাবেই তাকে মুচকি হেসে নিজের মাথা চুলকায়। এখন দেখছি তার গলাও কানে বাজছে। তবে আবার কর্কশ গলায় রিক দ্রুত পেছনে তাকায়। মিষ্টি দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ, অন্য হাত কোমরে, ভ্রু কুঁচকে আছে। তাহলে কি ভুল শোনেনি? এদিকে মিষ্টির রাগী গলায় বলে, রিক কি সাহেব, আপনাকে কি মাইক দিয়ে ডাকলে তারপর শুনবেন? দ্রুত বলে, আরে না না, আসলে খেয়াল করিনি। রিকের হাতে কাপ ধরিয়ে মিষ্টি বলে, খেয়াল কই থাকে শুনি? মিষ্টিকে টেনে এনে নিচের ঠিক সামনে দাঁড় করিয়ে রিক ফিসফিসিয়ে বলে, এতক্ষণ খেয়াল ছিল অন্যদিকে, তবে এখন আমার ফিউচার ওয়াইফের দিকে আটকে গেছে। মিষ্টি মুচকি হেসে রিকের কলার ঠিক করে বলে, বাহ রিক সাহেব, আপনি দেখছি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন। তা আমি তো কোনো ক্লাস নিইনি। রিক মাথাটা নিচু করে মিষ্টি বরাবর এনে বলে, এমন সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে কেই বা আনরোমান্টিক থাকতে চায়, একটু তো নিকনিক করতে চায় মন। রিকির কথায় মিষ্টি তাকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরে আসে। যেতে যেতে বলে, লুচ্চা রিক সাহেব, বিয়ের আগে টাচ করলে খবর আছে বলে রাখলাম। রিক হেসে ওঠে। মনটা ভীষণ ফুরফুরে লাগছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে চায়ের কাপে চুমুক দেয়। রুদ্রকে ডাকতে এসে দেখে সে বিছানায় মাথা ধরে বসে আছে, চোখ লাল হয়ে আছে। সারা রাত ঘুমায়নি তাই হয়তো। তা দেখে দ্রুত মেঘ এগিয়ে যায়। কি হয়েছে আপনার? রুদ্র এক পলক মেঘের দিকে তাকিয়ে ফের চোখ সরিয়ে নেয়। শান্ত কণ্ঠে বলে, মাথা ধরেছে, একটু কফি বানিয়ে দাও। মেঘ সাথে সাথে কফি বানাতে চলে যায়। এদিকে রুদ্র বালিশে হেলান দিয়ে বসে। হঠাৎ মোবাইলে মেসেজ আসে। মাঝে মাঝে নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়া উত্তম। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। এই মেসেজ কে দিল? নাম্বারটা অপরিচিত। সাথে সাথে কল লাগায়, তবে অফ দেখায়। এর মধ্যে মেঘ কফি নিয়ে হাজির হয়। তাই আর বেশি মাথা না ঘামিয়ে কফিতে চুমুক দেয়। মেঘ আবার বের হয়ে যায়। তারপরে ফিরে আসে মুভ নিয়ে। বিছানায় উঠে রুদ্রের পাশে বসে তার কপালে মালিশ করতে থাকে। এতে রুদ্রের বেশ ভালোই লাগছে। কফি শেষ করে মাথা রাখে মেঘের কোলে। তার পেটে বুক গুজে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে বলে, চুল টেনে দাও। মেঘ মুচকি হেসে তাই করে। চুল টেনে দিতে থাকে। এভাবেই রুদ্র ঘুমিয়ে যায় আবার। শুনুন না, কি? একটা প্রশ্ন ছিল। ফারহান ভাবলেশহীনভাবে বলে, একটা প্রশ্ন তো করেই ফেলেছ, এবার যাও। পিহু চোখ মুখ কুচকে ভেবে বলে, তাহলে দুইটা প্রশ্ন। ফারহানের এসব কথায় পিহু এবার রেগে যায়। আরে ধুর মশাই, আপনি মেয়ে ফাজলামি করেন আমার সাথে? আমি সিরিয়াস। এবারও ফারহান একইভাবে বলে। তখনই ফারহানের মোবাইল বেজে ওঠে। ফারহান কল রিসিভ করতে যাবে, তার আগেই মেলি নাম দেখে পিহু টান মেরে নিয়ে দেয়। কল ধরেই বলে, হ্যালো, কে? পিহুর গলা শুনে ওপাশের মানুষটি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কে? আমার ফারহান বেবি কোথায়? কথা শুনতেই পিহু চমকে যায়। দ্রুত রেগে বলে, এই কে রে তুই? ফারহান বেবি মানে কি? এদিকে পিহুকে তুই তাকারি করতে দেখে ফারহান মোবাইল কেড়ে নেয়। রেগে বলে, এসব কোন ধরনের ব্যবহার পিও? কিছু বলি না বলে কি মাথায় উঠে যাচ্ছ? ফারহানের এমন কথায় পিহু চুপসে যায়। ফারহানের বলা পরের লাইনটুকুতে বেশ খারাপ লাগে তার। তবুও কড়া গলায় বলে, তো সে আপনাকে বেবি বলছে কেন?
ফারহান গম্ভীর গলায় বলে। আমাকে যা খুশি বলবে, তাতে তোমার কি? পিহু অবাক হয়ে বলে, যা খুশি বলবে মানে? সে কি আপনার গার্লফ্রেন্ড যে বেবি ডাকবে? হুদাই কে? পিহু বাকি কথাটুকু বলার আগে ফারহান বলে ওঠে, হ্যাঁ, সে আমার গার্লফ্রেন্ড হয়েছে শোনা। তার সাথে আমার বিয়েও ঠিক। এবার সামনে থেকে বিদায় হও। যদি মান সম্মান থাকে তাহলে আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না। দিকে পিহু হতবাক, 2 কদম পিছিয়ে যায়। সে যেন এক ঝটকা খেয়েছে। ফারহানের বিয়ে ঠিক, কানে বারবার বাজছে কথাটা। পিহুকে যেন কেউ ভেঙে চুরে দিচ্ছে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ফারহান আবার ঝাড়ি মেরে ওঠে। কি হলো, যাচ্ছ না? পিহুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার বিয়ে যেহেতু ঠিক, তাহলে আমাকে বললেন না কেন? আমাকে চান্স দিলেন কেন আপনার আশেপাশে আসার? ফারহানের সোজা সাপটা বলে, আমি আমার পার্সোনাল ব্যাপারে যার তার সাথে শেয়ার করতে ইচ্ছুক নই। ফারহানের প্রত্যেকটা কথাই যেন পিহুর বুকে সুই গাঁথার মতো যন্ত্রণা দিচ্ছে। চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। আজ ফারহান যেন তাকে তার জীবনের সব থেকে বড় দুঃখটাই দিয়েছে। পিছুতে পিছুতে বলে, আর কোনো দিনও আমার এই চেহারাও আপনার সামনে আসবে না। দোয়া করে সুখী হন, অনেক অনেক। দুপুর 3টার দিকে সবাই বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে পিহু একবারও ফারহানের সামনে যায়নি। সবাই বেশ চিন্তিত পিহুকে নিয়ে। হঠাৎ কেমন চুপচাপ মনমরা হয়ে গেছে। জিজ্ঞেস করলে বলছে শরীর খারাপ লাগছে। তাই আরও রুদ্র তাড়া দেয় বাড়ি ফিরতে। একে একে সবাই উঠে পড়ে গাড়িতে। গাড়িও চলতে শুরু করে। প্রায় 1 ঘন্টা পর গ্রাম পেরিয়ে শহরে রাস্তায় উঠে গাড়ি। আশেপাশে আর সে সবুজ শ্যামলা পরিবেশ নেই। দোকানপাট, বড় বড় বিল্ডিং, বাড়ি ঘোড়াই চোখে পড়ে। বেশ আরও কিছু দূর যাওয়ার পর সামনের 2 গাড়ি দাঁড়াতে দেখে রুদ্ররাও দাঁড়িয়ে যায়। রুদ্র বাকিদের গাড়িতে রেখে নিচে নেমে সামনে যায় দেখতে কি হয়েছে। কোনো সমস্যা? রুদ্রের কথায় সায়ান বলে, না না, ওই আর কি, ওরা বলছে ফুচকা খাবে, তাই ওখানে দাঁড় করালাম। ওরা কই, ওদের নিয়ে আয়। মিষ্টি গিয়ে ওদের বলতেই ওরাও নেমে আসে। ফুচকার দোকানের সামনে বসে আছে সব মেয়েরা, আর ছেলেরা দাঁড়িয়ে আছে। ছোটোখাটো দোকান, চেয়ার বেশি নেই, তাই আর কি। ফুচকা খেতে খেতে মেঘ বারবার রাস্তার অপর পাশে তাকাচ্ছিল। তা দেখে রুদ্রও সেদিকে তাকায়। দেখে একটি আইসক্রিমের ভ্যান। ভ্রু কুচকে মেঘকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবে? মেঘ সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলে। তা দেখে রুদ্র আশেপাশে তাকায়। তেমন দোকানপাট নেই। এদিকে তো বড় কোনো দোকান নেই। আচ্ছা, সামনে থেকে নিয়ে আসছি। মেঘ রুদ্রের হাত ধরে থামিয়ে বলে, ওই তো এখানে আছে, দোকানে যেতে হবে কেন? রুদ্র নাক কুচকে বলে, এগুলো খাবে? হ্যাঁ। না না, এগুলো ভালো না। কি পানি দিয়ে বানায়। রুদ্রের নাকুচ কথায় মেঘ বায়না ধরে বসে। না না না, এগুলো অনেক মজা, এনে দিন না প্লিজ প্লিজ। মেঘের কথায় আর না পেরে উঠে যায়। আচ্ছা, এখানেই থাকো, আমি নিয়ে আসছি। রুদ্র যায় আইসক্রিম আনতে। সেখানে অনেকগুলো বাচ্চাও ভিড় করেছে আইসক্রিম কিনতে। মেঘ তা দেখছে আর খাচ্ছে। এর মধ্যে অর্ণব এসে দাঁড়ায় মেঘের সামনে। মেঘ মাথা তুলে তাকাতেই বলে, মেঘ ভাবি, রুদ্র ডাকছে আপনাকে। ভ্রু কুচকে বলে, উনি তো বললেন এখানেই থাকতে। আরে না, আমাকে একটু আগে ইশারা দিয়ে বলল যেতে। হয়তো কোনো ফ্লেভারের আইসক্রিম খাওয়াবেন, সেটাই জানতে। মেঘ আর প্রশ্ন না করে উঠে দাঁড়ায় রুদ্রের দিকে যেতে। রাস্তার 2 পাশে ভালো করে দেখে নেয়। গাড়ি চলমান, তবুও সাবধানে দেখে দেখে এগোচ্ছে। অর্ধেক রাস্তায় হঠাৎ চোখে পড়ে বড় একটা দ্রুত গতিতে এগিয়ে আসা ট্রাক। তা দেখে সে একটু থেমে যায়। ভাবে ট্রাকটা তো সামনে ডানে দিয়েই যাবে, তারপর না হয় সে বাকি রাস্তা পার হবে। কিন্তু ট্রাকটি সামনে আসতে হঠাৎ ব্রেক ঘুরিয়ে মেঘের দিকে আসতে থাকে। তা দেখে মেঘ চমকে ওঠে। পা যেন থেমে গেছে, নড়তেও পারছে না। চোখের সামনে ভেসে ওঠে তার বাবার মুখটা। মনে পড়ে যায় সেই দুর্ঘটনার কথা। এদিকে বাকিদের মেঘের চোখে পড়তে সবাই আতঙ্ক নিয়ে সাথে সাথে চিৎকার করে ওঠে, মেঘ সাইড হও। মেঘের নাম ধরে চিৎকার শুনে রুদ্র সাইডে তাকানোর সাথে সাথে চোখের নিমিষে ট্রাকটি কাউকে ধাক্কা মেরে চলে যায়। রুদ্রের কিছুটা সামনে এসে ছিটকে পড়ে এক নিথর দেহ। পড়ার সাথে সাথে রক্তে ভেসে যায় আশপাশ। রুদ্র যেন দুনিয়া থমকে গেছে। হাতে থাকা আইসক্রিম পড়ে গেছে। হাত কাঁপছে প্রচণ্ডভাবে। সামনে আগানোর সাহস হচ্ছে না। তাও এক পা করে সামনে এগোচ্ছে। মনে মনে আওড়াচ্ছে, এটা সত্যি না, এটা যেন স্বপ্ন হয়।
ঘটনা ঘটার সাথে সাথেই আশেপাশে ভিড় জমে যায়। রুদ্র হতবাক হয়ে তাকিয়ে আছে নিচে পড়ে থাকা রাহুলের দিকে। এখন তার কি করা উচিত মুহূর্তের জন্য যেন ভুলেই গেছে। চোখের সামনে প্রাণপ্রিয় বন্ধু রক্তে ভেসে যাচ্ছে, অথচ সে যেন জমে গেছে। চারিপাশের মানুষজন কেউ ভিডিও করছে তো কেউ হইচই করছে, যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। এরই মাঝে সায়ানরা ভীত মনে দৌড়ে আসে ভিড় ঠেলে। মেঘের জায়গায় রাহুলকে দেখে সবাই হকচকিত। সারা হঠাৎ চিৎকার করে ওঠে, রাহুল! সবাই এগিয়ে আসে। ফারহান হন্তদন্ত হয়ে চিৎকার করে উঠল, সার্কাস দেখছিস? এক একটা উত্তর জায়গা ফাঁকা কর, এখনই হাসপাতালে নিতে হবে। ফারহানের গলার শব্দে যেন রুদ্রের হুঁশ ফিরে। মুহূর্তে পাগলের মতন দৌড়ে গিয়ে রক্তে ভেজা রাহুলকে ফারহান থেকে ছিনিয়ে কাঁধে তুলে নেয়। তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটে যায় হাসপাতালে। হাসি খুশি এই সফরে হঠাৎ এমন ঘটনা, সবাই ভেঙে পড়েছে। চোখ ভিজে যাচ্ছে এক একজনের। এদিকে মেঘকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে দিকেও সে নিজেকে সামলে উঠতে না পেরে রাস্তার পাশে পিলারে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। হাত পায়ে চোটও লেগেছে। পিহু, সুমনা আর সামিয়া দৌড়ে গিয়ে তাকে তুলে। তারাও মেঘকে গাড়িতে তোলে। পানি ছিটিয়েও মেঘ জ্ঞান ফিরছে না। পিহু আর সুমনা কান্না করছে খুব। সামিয়া কাঁপতে থাকা গলায় দুজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কাছের হাসপাতালে পৌঁছাতেই সবাই হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রুদ্র ভেতরে ঢুকেই চিৎকার করে ওঠে, ডাক্তার, ডাক্তার! তার চিৎকার আর রাহুলের রক্তাক্ত শরীর দেখে সবাই দ্রুত এগিয়ে আসে। ডাক্তার কাছে এসে তাকিয়েই বলে ওঠে, ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে নিন, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর আপনারা রিসেপশনে গিয়ে ফর্ম পূরণ করুন ফার্স্ট। বলে ডাক্তার রাহুলকে নিয়ে ভেতরে ঢোকে। আরও কয়েকজন ডাক্তার ছুটে যায় তার সাথে। সায়ন ফর্ম ফিল আপ করল। রাহুলের পরিবারকেও খবর দিয়েছে ইতিমধ্যে। তারা রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গেই। অপারেশন থিয়েটারের বাইরে রুদ্ররা বসে আছে। সারা বন্ধুর এই অবস্থায় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। অন্যদের চোখেও অশ্রু। রুদ্র মাথা নিচু করে নিশ্চুপ বসে আছে। শক্ত হয়ে আছে, কিন্তু ভেতরে তোলপাড় চলছে। হঠাৎ মাথা তুলে প্রশ্ন করল, কিভাবে হলো? সায়ন ভাগা গলায় উত্তর দেয়, মেঘকে বাঁচাতে গিয়ে সে নিজেই সেখানেই গলা ধরে আসলো তার। আর বকতে পারে না। রুদ্র হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠে, দাঁড়ায়। চারিপাশে তাকিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে, মেঘ কোথায়? ঠিক আছে ও? কই ও? দেখছি না কেন? ওকে ফেলে আসিনি তো? শিট, আমি এতটা কেয়ারলেস হলাম কি করে? আমার মেঘ। পাগলের মতন প্রশ্ন করতে করতে পিহুকে কল দেয়। সবাইও চুপসে যায়, কারণ কেউই মেঘের খোঁজ জানে না। রাহুলের দিকেই ব্যস্ত ছিল সবাই। পিহু কল রিসিভ করতেই জানতে পারল মেঘ সেন্সলেস এই হাসপাতালেই আছে। কথাটা শুনতে যেন বুকটা হিম হয়ে এলো রুদ্রের। আর কিছু না ভেবে ছুট লাগায় মেঘের কেবিনের দিকে। রক্তমাখা শার্ট, এলোমেলো চুল, পাগলের মতন ছুটে চলা ছেলেকে দেখে চারপাশের মানুষ তাকিয়ে নানা উপাধি দিচ্ছিল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মেঘের কেবিনের সামনে এসেই হঠাৎ পা থেমে গেল। ডাক্তারকে বের হতে দেখে সাথে পিহু ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তার ঠিক আছে তো? আমার মেঘের কিছু হয়নি তো? ডাক্তার একবার পিহুর দিকে তাকাতেই পিহু আসতে বলল, পেশেন্টের হাজব্যান্ড। ডাক্তার মুচকি হেসে উত্তর দিল, ডাক্তার চলে যেতে রুদ্র কেবিনে ঢুকে। মেঘ শান্তভাবে শুয়ে আছে, চোখ বন্ধ, নড়াচড়া নেই। সুমনা রুদ্রকে দেখে চুপচাপ বেরিয়ে গিয়ে পিহুর সাথে বাইরে দাঁড়ায়। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে। মেঘের হাত নিজের মুঠোয় দিয়ে বুকের কাছে চেপে ধরে গভীর এক নিঃশ্বাস ফেলল। চোখ বন্ধ করে ঠোঁট নেড়ে দোয়া পড়ে বেশ কিছুক্ষণ। তারপর আস্তে করে ফু দিয়ে দেয় মেঘের শরীরে। নিঃশব্দে কপাল থেকে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। দুবাহু ধরে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমন্ত মেঘকেই। মনে হচ্ছিল বুকের ভেতরে ঢুকেই নিলেই শান্তি পাবে। সেভাবেই জড়িয়ে ধরে বসে থাকে। ভেতরে ভেতরে যেন অজানা ভয়ে কেঁপে উঠছে বারবার। এভাবে সময় যায়, প্রায় 10-15 মিনিট পার হয়ে যায়। হঠাৎ কল আসায় রিসিভ করতে সায়ন বলে, ইমার্জেন্সি, রক্ত লাগবে, যেতে। এক মুহূর্তে দেরি না করেই রুদ্র উঠে দাঁড়ালো। মেঘকে পিহু আর সুমনার কাছে রেখে সে ছুটে যায় রক্ত দিতে।
অপারেশন রুমের করিডোরে পৌঁছাতেই চোখে পড়ে রাহুলের বাবা মা ভেঙে পড়া অবস্থায় বসে আছেন। মা কপালে হাত দিয়ে বারবার ফিসফিস করে দোয়া পড়ছেন, বারবার চোখে মুছছেন, সাথে স্ত্রীকেও সামলান। বাবা বারবার চোখ মুছছেন, সাথে স্ত্রীকেও সামলাচ্ছেন। আশেপাশে আত্মীয় স্বজন দাঁড়িয়ে কাঁদছে। রাহুলের হবু বউ সাফার দিকে চোখ যেতেই দেখে মেয়েটিকে একজন ধরে বসে রেখেছে। কান্না করতে করতে হয়তো নিস্তেজ হয়ে গেছে। একটা হাসি খুশি পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। রুদ্র আর না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যায় ব্লাড ডোনেশন রুমে। সেখানে সায়ান আর ফারহানও উপস্থিত। ওরাও রক্ত দেবে। সবার মনে একটাই দোয়া, বন্ধুটা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে। রক্ত নেওয়া হতেই একজন নার্স দ্রুত তা নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। দরজা বন্ধ হয়ে যায়। বাইরে সবাই অপেক্ষায়। গুমোট বাতাস, নিঃশব্দ কান্না। এর মধ্যেও রাহুলের মা বুক ফাটা আর্তনাদে কেঁদে উঠছেন। বারবার একই মিনতি করছে। ওনার কথায় উপস্থিত সবার চোখ ভিজে যায়। রুদ্র দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত সরে গেল অন্য পাশে। সাফা এসে ওনার হাত ধরল, গলা আটকে গেছে, কাঁদতে কাঁদতে বলে, আন্টি ও ঠিক হয়ে যাবে, আপনি একদম কাঁদবেন না, ওর কিচ্ছুই হবে না। রুদ্র দাঁড়িয়ে আছে জানালার ধারে, চোখ টলমল করছে। চোখের সামনে ভেসে উঠছে রাহুলের সাথে কাটানো অসংখ্য মুহূর্ত। ক্যান্টিনে আড্ডা, ক্লাস ফাঁকি, একসাথে ম্যাচ দেখা, হুট করে রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প, বাইকে চড়া, মারামারি, হাসি ঠাট্টা। হঠাৎ পেছন থেকে কেউ রুদ্রের কাঁধে হাত রাখলো। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয়। পেছনে ফিরতেই দেখে ফারহান দাঁড়িয়ে আছে। কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। ফারহান হাত একটু বাড়াতেই হঠাৎ রুদ্র ফারহানকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। ফারহানও কাঁদছে। রাহুলের এই দশা কেউই মানতে পারছে না। রুদ্র আতঙ্কিত গলায় বলে, রাহুল ঠিক হয়ে যাবে, তাই না রে? ওকে ঠিক হতে হবে, হতে হবে। ওকে ছাড়া আমি চলবো কি করে? ফারহান কণ্ঠে ভরসা দিয়ে বলে, কিছু হবে না, নিজেকে সামলা। আমরা ভেঙে পড়লে রাহুলের পরিবারকে কে সামলাবে? পুরুষের বোধহয় কাঁদতে নেই নিয়ম, কিন্তু আজ তারা দুজনেই নিয়ম ভেঙে কাঁদছে। রুদ্র যেন তার কষ্ট ভাগ করার জায়গা পেয়েছে। মুখে কোনো শব্দ নেই, তবে দুজনের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। এদিকে দূর থেকে সব কিছু দেখছে শান্ত আর সায়ান, তাদের চোখেও জল। শান্ত হালকা গলায় বলে ওঠে, আজ কত বছর পর এরা এক হলো। রাহুল যদি এই দৃশ্যটা দেখতো কতই খুশি হতো, তাই না? ও তো কত চেষ্টা করেছিল রুদ্র ফারহানের সম্পর্কে আগের মতো করার, তবে পরে। সায়ান ধরা গলায় বলে, পেরেছে, সে এক করতে পেরেছে, তবে সে নিজেই দেখার অবস্থায় নেই। শান্ত সায়ানকে জড়িয়ে ধরে, আমাদের গ্যাংটা আবার আগের মতো হবে, তাই না রে? রাহুল ঠিক হয়ে যাবে, আমরা আবার আগের মতো হয়ে যাব। তাদের চোখ দিয়েও নীরবে জল গড়িয়ে পড়ছে। আসলে এই বন্ধুত্বের আসল মানে তখনই বোঝা যায় যখন মৃত্যু এসে দাঁড়ায় দরজায়। বন্ধু অসুস্থ হলে শুধু ওর শরীরটাই নয়, পুরো বন্ধুমহল শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে যায়। একসাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরা, ক্যান্টিনে একই প্লেট ভাগাভাগি করে খাওয়া, কাউকে কষ্ট দিলে সেটা মিলে বসে গোপনে সমাধান করা, ছোট্ট আনন্দ থেকে বড় দুঃখ সব ভাগাভাগি করা। আজ সেই বন্ধু হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। সে শুধু একা নয়, সে সাথে তার প্রতিটা বন্ধু নিজেদের বন্ধু হারানোর ভয়ের সাথে লড়াই করছে। টানা 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসতেই সবাই ছুটে গেল সামনে। প্রশ্নের পর প্রশ্ন, কেমন আছে, কি অবস্থা? রুদ্র ফারহানও এগিয়ে আসে। ডাক্তার শক্ত গলায় বলেন, আমার সাথে আসুন স্যার। রুদ্ররা বাকিদের বুঝিয়ে ডাক্তারের পিছু নিল। কেবিনে বসে ডাক্তার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা যা করার করেছি, বাকিটা আল্লাহর হাতে। পরিবারের সবাইকে একে একে দেখা করার সুযোগ দিন। বাঁচার সম্ভাবনা 10%ও নেই। কথা শুনে রুদ্র ফারহার দুজনেই স্তব্ধ হয়ে বসে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অনুভূতি শূন্য। ফাঁকা লাগছে মাথা। ডাক্তার তাদের দিক বুঝে বলে আবারও বলেন, স্যার, নিজেদের সামলান। সবাইকে একবার করে ভেতরে নিয়ে যান। রোগীর সাথে দেখা করান। যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে।
রুদ্র মাথা নেড়ে রোবটের মতো বের হয়ে এলো। পাশে ফারহান তার কাঁধ ধরে দাঁড়িয়ে করিয়ে দেয়। রুদ্র মাথা ঘুরে তার পানে তাকাতেই ফারহান বলে, নিজেকে শান্ত রাখ। আমরা ভেঙে পড়লে তার মা বুঝে যাবে, এমন কিছু বলা যাবে না। রুদ্র কিছু না বলেই বাইরে আসে। রাহুলের মা ছুটে এলো তার কাছে। রুদ্র চোয়াল শক্ত করে মাথা নেড়ে ইশারা করল সুস্থ আছে। রাহুলের মা সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলেন, যেন একটা বাচ্চাকে তার প্রিয় পুতুল কিনে দেওয়া হয়েছে। রুদ্র হঠাৎ রাহুলের মাকে চেয়ারে বসে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে বলে, আমাকে তোমার আরেকটা ছেলে মনে করো তো মামুনি। এরই মধ্যে মেঘকে নিয়ে পিহুরাও এসেছে। সে এখন সুস্থতা এখানে আসতে চাইছিল, তার জন্য আজ রাহুলের এই অবস্থা। আর সে আসবে না? মেঘকে দেখে সারা চেয়ার এগিয়ে দিল বসার জন্য। রাহুলের মা রুদ্রের মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। রুদ্র শান্ত কণ্ঠে বলে, তাহলে এই ছেলেকে দিয়েই বাকি জীবন চলবে তো? উনি কথার মানে না বুঝে শুধু চেয়ে থাকলেন। রুদ্র ফট করে উঠে দাঁড়ায়। ডাক্তার পারমিশন দিয়েছেন, সবাই একে একে রাহুলকে দেখে আসুন। রুদ্রের কথা শোনাতেই ওনারা ছুটে গেলেন ভেতরে। রাহুলকে দেখে চোখের পানি, সারা শরীরে ব্যান্ডেজ, মাথায় পট্টি, মুখে অক্সিজেন মাস্ক। মা কাঁদতে কাঁদতে ছেলের গালে হাত রাখলেন। রাহুল চোখ খুলে মুচকি হেসে কোনো মতে মাস্ক সরিয়ে উচ্চারণ করে, আম্মু, আম্মু। মা সাথে সাথে ছেলের হাত চেপে ধরে। রাহুল কষ্ট করে বলে, আম্মু, আমার জন্য কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা চোখের জল মুছে বললেন। রাহুল হালকা হেসে উঠল, আবার হালকা গলায় বলে, আম্মু, আমার কিছু হলে সাফাকে তুমি নিজ দায়িত্বে ভালো করে তুলে দিও। রুদ্র, একটা রিকোয়েস্ট রাখবি? তুই শুধু বল, আমি জান দিয়েও দেব। আমাকে ওয়াদা দে মেঘকে সবসময় প্রোটেক্ট করবি। আমি তোকে বলতে পারিনি, কিন্তু আজ বলতে চাই, আমি মেঘকে ভালোবাসি। নিজের করে পেতে চেয়ে তার আগে তুই বিয়ে করে ফেললি। সত্যি আমি মন থেকে চেয়েছিলাম রে তাকে, তবে পাইনি। কিন্তু আফসোস নেই, তাকে তো নিজের জীবন দিয়ে বাঁচাতে পারলাম। এবার তুই ওয়াদা কর যে কোনো পরিস্থিতিতে তাকে। রোল পড়ে যায় চারিপাশে। রোগীর অবস্থা দেখে ডাক্তার সবাইকে বের করে দিলেন। সবার মনে আবার অন্ধকার নেমে এসেছে। রুদ্রর কানে শুধু বাজছে রাহুলের বলা কথাগুলো। প্রায় 10 মিনিট পর ডাক্তার বেরিয়ে আসে। সবাই আগ্রহ নিয়ে উঠে দাঁড়ায়। ডাক্তারের মাথা নিচু করে বলে, সরি, উনি আর নেই। সাথে সাথেই সব নিস্তব্ধ। সবাই যেন বড়সড় এক ঝটকা খেয়েছে। রাহুলের মা আর সাফা সেখানেই অজ্ঞান হয়ে পড়েছে। রুদ্র 2 কদম পিছিয়ে গিয়ে দেয়াল ধরে দাঁড়ায়, স্থির হয়ে রইল, চোখ তার ফাঁকা। একধারে তাকিয়ে রাহুলের কেবিনের দিকে। মেঘ দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরল। চারপাশ শুধু কান্না, হাহাকার, আর্তনাদ। রাহুল আর নেই। রাহুল মারা যাওয়ার 1 মাস হতে চলল, কিন্তু কারো জীবন তার জন্য থেমে নেই। সবাই নিজেদের ছন্দে চলছে। শুধু দিনের শেষে হঠাৎই তার কথা মনে পড়লে প্রিয়জনদের বুকের গভীর থেকে তীব্র এক ব্যথা অনুভব হয়। রুদ্ররা কেউ না কেউ প্রতিদিন একবার হলেও রাহুলের বাড়িতে যায়, তার মাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। ভার্সিটি এসেই মেঘ বাকিদের ক্লাসে যেতে বলে নিজে কোথাও যাওয়ার জন্য উঠে। পিহু আটকে দেয়। কিরে, একা একা কোথায় যাবি? আমরাও যাব। মেঘ একটু চিন্তিত স্বরে বলে, না না না, প্লিজ তোরা ক্লাস কর, আমি একটু দরকারে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। তাদের অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে বের হয় মেঘ। রিক্সা নিয়ে রওনা হয় তার গন্তব্যে। কাজ শেষ করে যখন বেরোয় তখন চিন্তায় ডুবে ফুটপাত ধরে হাঁটছে। মনমরা হয়ে আনমনে কিছু দূর হেঁটেই হঠাৎ চোখে পড়ে রুদ্রদের গাড়ির মতো দেখতে একটি গাড়ি। পরক্ষণে ভাবে, দেশে কি শুধু একটাই এমন গাড়ি আছে নাকি? ভেবে আবার সামনে এগোয়।
কিন্তু আরেকটু যেতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখে আটকে যায়। এটা তো সাফা। ভাবতে ভাবতেই ভ্রু কুঁচকে থেমে যায় মেঘ। এর কয়েক সেকেন্ড পরেই গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে আসে রুদ্র। গিয়ে অপর পাশের দরজা খুলে দিতেই সাফা মুচকি হেসে গাড়িতে উঠে পড়ে। তারপর রুদ্র নিজেও উঠে গাড়ি স্টার্ট দেয়। পুরো ঘটনাটা মেঘের কাছে একদমই স্বাভাবিক মনে হলো না। রুদ্র এই মেয়েকে নিয়ে এখানে কি করছিল? ভাবতে ভাবতে গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। আর মেঘ রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসে। মাথায় শুধু রুদ্রের কথাই ঘুরপাক খাচ্ছে। রাত 10টা। যথারীতি এই 1 মাস ধরে চলা রুটিন অনুযায়ী পিহু আবার তার নতুন নাম্বার থেকে কল দেয় ফারহানকে, শুধু তার কণ্ঠটা শোনার লোভে। হ্যালো কে বলতে কল কেটে দেয়। এই 1 মাস ধরে ফারহানের কাছ থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এখনও ফারহানকেই আঁকড়ে আছে। কাউকে একবার মন দিয়ে ফেললে কি এত সহজে তা আবার ফেরত নেওয়া যায়? মাঝে মাঝে দীর্ঘশ্বাসের সাথে বের হয় আক্ষেপ ভরা ফিসফিস। আপনি যদি একটুখানি আমার হতেন ফারহান, দেখতেন ভালোবাসা কারে বলে। ওদিকে রুদ্র বাসায় ফিরেছে হলো 10 মিনিট। মেঘ তার অপেক্ষাতেই ছিল। সে আসলেই কাপড়ে গিয়ে দেয়। রুদ্র চুপচাপ ফ্রেশ হয়ে এসে সবার সঙ্গে খাবার খেয়ে নেয়। রাতে রুমে ঢুকতেই মেঘ প্রশ্ন ছুড়ে দেয়, দুপুরে কোথায় ছিলেন? রুদ্র একটু চমকে তাকায় মেঘের দিকে। ভ্রু কুঁচকে বলে, কেন, অফিসেই তো ছিলাম, আর কোথায় থাকবো? আর কোথাও যাননি? রুদ্র নির্দ্বিধায় জবাব দেয়। না, যাইনি। মেঘ তাকিয়ে থাকে রুদ্রের দিকে। কি সুন্দর করে মিথ্যা বলল, অথচ সে নিজের চোখেই সব দেখেছে। তবু কিছু না বলে চুপচাপ পাশে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। রুদ্র বদলে গেছে। মেঘের সঙ্গে খুব একটা কথা বলে না, দূরত্ব বজায় রাখছে সব সময়। মেঘ তা টের পাচ্ছে। তবে কিছু জিজ্ঞেস করলে রুদ্র হেয়ালি করে এড়িয়ে যায়। আজ শুক্রবার, সকাল থেকেই বাড়িতে হইচই। রুদ্র একটা পার্টির আয়োজন করেছে। অনেক অতিথি আসবে বলে বাড়ির সাজসজ্জায় ব্যস্ত সবাই। বিকেল হতেই পিহু, মেঘ আর সামিয়াকে সাজগোজের জন্য রুদ্র পার্লারে পাঠিয়ে দেয়। সাজতে সাজতে সন্ধ্যা নেমে আসে তাদের। পিহু ফিসফিস করে কথাটি বলতেই সামিয়া হেসে জবাব দেয়, আগে দেখে হাট গা দি, নয়তো পরে গিয়ে এত মেকআপ সব একেবারে যাবে। তারা সবাই দ্রুত গেট পেরিয়ে ভেতরে ঢোকে। সব মেহমান চলে এসেছে। মানুষের গমগমে পরিবেশ। তাড়াহুড়ো করে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই রুদ্রের ঘোষণা শুনে মেঘের পা থমকে যায়। অবাক হয়ে তাকায় সামনে। রুদ্র একটি মেয়ের হাত ধরে পাশে দাঁড় করিয়ে বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, মিট মাই ফিয়ন্সে মিস সাফা। বলেই রুদ্র সাফাকে পাশে দাঁড় করালো। সাথে সাথে সবার মাঝে হইচই পড়ে গেল। মিডিয়ার লোকেরা তো লাইভ করা শুরু করে দিল। সবাই প্রশ্নে গুঞ্জরিত, এই মেয়েকে। রুদ্রের তো অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, তাহলে ইনিকে? এক হুলস্থুল পরিবেশ। এসবের মাঝে এরশাদুল চৌধুরী গর্জে উঠলেন, এসব কি ধরনের ফাজলাম করছো রুদ্র? রুদ্র ভাবলেশহীন ভঙ্গিতে বলে, আব্বু, এটা কোনো ফাজলামি না। বলেই সাফার হাত নিজের মুঠোয় নিয়ে নিল। আশেপাশে সবাই শকড। শান্তরা, পিহুরা সবাই যেন বড়সড় ধাক্কা খেল। অবাক দৃষ্টিতে রুদ্র আর পাশে দাঁড়ানো সাফার দিকে তাকিয়ে আছে। রুদ্র এমনটা করতে পারে না। সে এমন ছেলেই না। তাদের কাছে যেন এই এক দুঃস্বপ্ন। এদিকে মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে স্টেজে উঠে রুদ্রের সামনে গিয়ে অসহায় দৃষ্টিতে ভয়ে ভয়ে বলে, আপনি প্র্যাঙ্ক করছেন তাই তো? রুদ্র শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল। একদমই না। মেঘ চমকিত নয়নে পড়ে, বলে এগুলো কি? রুদ্র হাত ছাড়িয়ে পকেটে রেখে পড়ে। যা দেখছো তাই, সাফা আমার হবু ওয়াইফ। বলেই রিং বের করে সাফাকে পরাতে গেলে সাথে সাথেই মেঘ যেন বাঘিনীর রূপ নিল। কাউকে তোয়াক্কা না করেই হাত থেকে ধাক্কা দিয়ে রিং বক্স ফেলে দিল। তারপর রুদ্রের কলার ধরে চিৎকার করে উঠল, এসব কি ধরনের মজা করছেন? একদম এসব ফাজলামি করবেন না আমার সাথে। রুদ্র শান্ত ভঙ্গিতে মেঘের হাত সরিয়ে কলার ঠিক করতে করতে বলে ওঠে, সাবধানে ভেবেচিন্তে যে কোনো কাজ করবে। মেঘ অবাক হয়ে যায়। আপনি কি বলছেন এগুলো? সবাই দেখছে তো, এমন করছেন কেন? রুদ্র বাঁকা হেসে চুল ছেড়ে বলে, দেখানোর জন্যই তো এই আয়োজন। মেঘে বিস্মিত চোখে বলে, মানে? রুদ্র ঠান্ডা গলায় বলে ওঠে, ভুলে গেছো? ভার্সিটির ভরা ক্যাম্পাসে কোনো দোষ ছাড়াই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলে। ভেবেছিলে কি এত সহজে আমি ভুলে যাব? মেঘ যেন বড় ধাক্কা খেল। সেই কথা তুলছে কেন রুদ্র? অবাক হয়ে তাকিয়ে আছে। আশেপাশে সবাই স্তব্ধ। শান্ত উঠে দাঁড়িয়ে বলল, রুদ্র, কিসব বলছিস? ঘরে গিয়ে কথা হবে, এখানে মিডিয়ার লোকা। রুদ্র হাত তুলে শান্তকে থামিয়ে দিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, যা কথা হবে এখানেই হবে। মেঘ কাপা গলায় জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন?
রুদ্র হালকা এসে উত্তর দিল। সোজা কথা, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আমিও রিভেঞ্জ নিয়েছি। মেঘ বাকরুদ্ধ, শরীরের শক্তি যেন ফুরিয়ে আসছে। প্রায় পড়তে যাচ্ছিল, পিহু তাড়াতাড়ি এসে ধরে নিল। কাপড় টোটে মেঘ বলে, তাহলে আমার হাত ধরে এত দূর এনে মাঝ রাস্তায় ফেলে দিয়ে রিভেঞ্জ নিচ্ছেন? রুদ্র হেসে উঠল। ওয়াও, হাউ ব্রিলিয়ান্ট ইউ আর। এতদিন ভেবেছিলাম তুমি শুধু বোকা, এখন দেখি একদমই না। মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। এ কোন রুদ্র? তাকে চিনতে পারছে না। রুদ্র তো এমন ছিল না। কিছু কি হয়েছে? তড়িঘড়ি এগিয়ে গিয়ে রুদ্রের হাত ধরে। মেঘ, আপনার কি হয়েছে? রাগ করেছেন আমার উপর? আমি মাফ চাইবো, আর কখনো এমন কিছু করব না। প্লিজ এমন সিদ্ধান্ত নেবেন না। কথা শেষ করার আগেই সাফা তার হাত সরিয়ে দিল। কাঠগলায় বলে ওঠে, রুদ্র এখন আমার ফিয়ন্সে, ওর গা ঘেঁষার চেষ্টা করো না। আমি একদম এসব টলারেট করব না। মেঘ রেগে গিয়ে এক পা এগিয়ে গর্জে উঠল। সে আমার স্বামী, তাকে স্পর্শ করার পূর্ণ অধিকার আমার আছে। সাফা ঠান্ডা স্বরে, মেঘ আরও একবার ধাক্কা খেল। মেঘের বুকে যেন ছিঁড়ে যাচ্ছে। ফট করে রুদ্রের দিকে তাকালো। আশায় আছে সে কিছু বলবে, কিন্তু কয়েক মুহূর্ত পার হলেও রুদ্র নিশ্চুপ। মেঘ হতাশ কণ্ঠে বললে, আপনি কিছু বলছেন না কেন? এই মেয়ে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে, আপনি চুপ আছেন কেন? রুদ্র চোখ সরিয়ে ঠান্ডা স্বরে বলল, যা বলেছে সত্যই বলেছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই কথায় শুধু মেঘের নয়, পুরো চৌধুরী পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদির বুকে ব্যথা উঠে গেছে। তাকে সবাই ধরাধরি করে দ্রুত বসায়। মেঘ ধপ করে নিচে বসে পড়ে, এক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সিদ্দিকা বেগম আর সহ্য করতে পারলেন না। ছুটে গিয়ে রুদ্রের গালে সজোরে চড় মারলেন। এই শিক্ষা দিয়েছিলাম তোকে, তোর সাহস হলো কি করে মেয়েকে ডিভোর্স দেওয়ার কথা মুখে আনার? রুদ্র শক্ত করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপ দেখে সাদ, সায়ান, শান্ত, অর্ণবসহ বাকিরা মিডিয়ার লোকজনকে কোনো মতে বের করে দিল। কিন্তু লাভ কি? নিউজ তো ছড়িয়ে গেছে। অতিথিদের একে একে সসম্মানে বিদায় করতে হলো। সিদ্দিকা বেগম এবার সাফার দিকে তেড়ে গেলেন। এই তুমি কে? আমার ছেলের সংসারে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? কেন ঢুকেছো সংসারটা ভাঙতে? কান খুলে শুনে রাখো, মেঘ আমার একমাত্র বৌমা। মেঘ ছাড়া দ্বিতীয় কাউকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বলতে বলতে সিদ্দিকা বেগম মেঘকে বুকে টেনে নিলেন। মেঘ কাঁদছে কাঁদছে আরও জোরে। কাঁদতে কাঁদতে হাত তুলে রুদ্রকে দেখিয়ে বলে, সিদ্দিকা বেগম মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কিছু হবে না মা, আমি আছি তো। তোর এই শাশুড়ি সব সময় তোর পাশে আছে, কিছু হতে দেবে না। এরশাদুল চৌধুরীও এগিয়ে আসেন, মেঘের মাথায় হাত রেখে বললেন, আম্মু এভাবে কেঁদো না, আব্বু আছি, দেখব কি করে। হঠাৎ রুদ্র বলে উঠল, তোমরা কি তোমাদের একমাত্র ছেলেকে হারাতে চাও? সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ নিস্তব্ধ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সিদ্দিকা বেগম ভয়ে আতকে উঠে দাঁড়ালেন। কি বলছিস বাবা এসব? মুখেও আনবি না এই কথা। রুদ্র ঠান্ডা গলায় বলল, তাহলে আমি যা করছি চুপচাপ মেনে নাও, নয়তো এর থেকেও ভয়ঙ্কর কথা মুখে আসবে, কাজও হবে। সবাই চুপ হয়ে গেল। কারো সাহস নেই কিছু বলার। ছেড়ে হারাবে সেই ভয়ে বুঝি? পিহু ও ভাইয়ের দিকে তাকিয়ে নির্বাক। মা বাবা ছেলেকে হারানোর ভয়ে স্তব্ধ। মেঘ চারিদিকে একবার তাকিয়ে বুঝলো তার আর কেউ নেই। নিজের জন্য নিজের লড়াই করতে হবে। ধীরে ধীরে উঠে রুদ্রের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন, তাহলে ভালোবাসার মানুষকে এত কষ্ট দেন কি করে? আমার না বুক ফেটে যাচ্ছে। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি তো আমার একমাত্র আপনজন। এত সুন্দর করে আগলে নিয়েছিলেন, এখন এভাবে ফেলে দিচ্ছেন কেন? রুদ্রের মুখে কোনো শব্দ নেই। মেঘের প্রতিটি হৃদয় বিদারক কথা শুনে সবার চোখ ভিজে যাচ্ছে। শুধু রুদ্রই পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কেঁদে বলল, একটা পোষা প্রাণীকে কষ্ট পেতে দেখলে মানুষ সহ্য করতে পারে না। আপনি তো মানুষ, এমন করছেন কেন? রুদ্র কর্কশ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না, আর কতবার বলবো? এগুলো শুধু রিভেঞ্জ ছিল। আমাকে থাপ্পড় মেরেছো, আমিও পাল্টা জবাব দিয়েছি, দ্যাটস ইট। এর বেশি কৈফিয়ত দিতে পারবো না। মেঘ যেন বারবার ধাক্কা খাচ্ছে। রুদ্র কি তার ভাঙা বুকের কষ্ট দেখছে না? সে কি এতটাই বিরক্ত? রুদ্র চলে যেতে চাইলে মেঘ আবারও হাত ধরে আটকে দিল। এবার রুদ্র ঝাঁকিয়ে হাত ছাড়িয়ে দিল। মেঘ হোঁচট খেয়ে কয়েক কদম পিছিয়ে গেল, তবে চেয়ার ধরে নিজেকে সামলে নিল। রুদ্র ভারী গলায় বলে, আমার হাত ছুবে না, তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে ছোঁয়ার।
নিজের লিমিটে থাকো। অর্ণব বিস্ময়ে বলে। ভাই, তুই এমন কেন করছিস? তুই তো বলেছিলি তুই মেঘকে যেমন প্রথম থেকেই ভালোবাসিস, তাহলে এখন অন্য কাউকে বিয়ে, আবার তার সাথে এমন আচরণ? রুদ্র গম্ভীর গলায় কেটে দিল। দিস ইজ এ পার্ট অফ মাই গেম। অর্ণব চমকে। গেম মানে মেঘকে ভালোবাসিস না? ইয়েস, কারণ সে আমার ভালোবাসা ডিজার্ভ করে না। মেঘ এবার পুরোপুরি ভেঙে গেছে। কান দুটো কেটে ফেলতে মন চাচ্ছে, আর শুনতে পারছে না। শুকনো ঢোক গিলে শক্ত গলায় বলে। একটু থেমে আবারও বলল, এমনকি আপনাকেও আর দিব না। রুদ্র চমকে তাকালো। কাঁদতে থাকা মুখ, অসহায় চোখে তাকিয়ে আছে সে। এ প্রথম মেঘের মুখে ভালোবাসি শুনল। বুকের ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতি হলো। মেঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল ঘরের ভেতর। পেছন পেছন পিহু সামিয়াও ছুটল। ভয় লাগছে উল্টোপাল্টা কিছু করে না বসে। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল মেঘ। বারান্দায় গিয়ে হাঁটু মুড়ে বসে অঝরে কাঁদছে। বুক ফেটে যাচ্ছে, একাকিত্বতে দম বন্ধ লাগছে। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে ওঠে। আব্বু, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম উনি ভালো মানুষ, আগলে রাখেন, ভালোবাসেন, কিন্তু সবই মিথ্যে ছিল, সবই নাটক। আব্বু, উনি অন্য একটা মেয়েকে বিয়ে করবেন বলছে। তাহলে আমার কি হবে গো? তোমার প্রিন্সেসটার কি হবে? মা বাবা দোয়া বুঝি কবুল হয়? তুমি কি আমার জন্য একটুও দোয়া করনি? মা তো তার ছোট্ট মেয়ের জন্য দোয়া করে কুল পায় না। তুমি কেন করনি? মেয়েটা একটু সুখী হোক, দোয়া করনি? আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি? অসহায় অভিমান নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে উঠল। তুমিও স্বার্থপর আব্বু, খারাপ সময়ে তোমাকেও পাই না। তুমিই তো প্রথম ছেড়ে গিয়েছিলে, বাকিদেরও শিখিয়ে দিয়ে গেছো যে যেন সবাই মাঝপথে আমায় ফেলে চলে যায়। সুখে আছো তাই না? মনের দুঃখগুলো সে তার বাবাকে ভেবে আকাশ বাতাস প্রকৃতির সাথে ভাগাভাগি করছে। ঠিক তখনই প্রকৃতি যেন সাড়া দিল। ঝুম বৃষ্টি নেমে এলো। মেঘ উঠে দাঁড়িয়ে দুই হাত মেলে বৃষ্টিকে আপন করে নিল। চোখের পানি মিশে গেল বৃষ্টির জলে।